আমি ওনাকে দেখি ফার্স্ট আমাদের বাসায় ভাড়ার জন্য আসে। আমার আম্মুকে ভাড়ার জন্য খুব রিকোয়েস্ট করে। তো একটা সময় আমার আব্বু আমাদের টঙ্গী বাজার দোকান ছিল, অনেক রাত্র করে বাড়ি ফিরতো, তো আমার আব্বুর জন্য ওয়েট করতো। আমার আব্বুকে মানে এত সুন্দর করে কনভিন্স করছে যে ভাই ডাকতো, কারণ আমার আব্বু জানে যে আমার বাড়িতে 2টা শিয়ানা মেয়ে আছে। এটা কতদিন আগের কথা বলছেন আপনি? এটা 18 বছর থেকে আরো 4 বছর আমাদের বাসায় ছিল। আচ্ছা, তার মানে 14 বছর। হ্যাঁ, 18 আরো 20-21। আচ্ছা, আরো আগে 22 বছর। তখন আপনি কি স্টুডেন্ট? তখন আমি এসএসসি পরীক্ষার স্টুডেন্ট। এসএসসি পরীক্ষা দিবেন? আচ্ছা, তারপর তো ওই সময় ও অনেক রিকোয়েস্ট করে, ওর জ্বালায় আম্মু সন্ধ্যার সময় আমরা পড়তাম, আম্মু ঘুমায় থাকতো, তো আম্মু বলতো কি ও আসলে বলবি আমি বাসায় নেই, আমার বোনের বাসায় গেছি, এরকম একটা এক্সকিউজ দেখাইতো। তো এত রিকোয়েস্ট, অনেক দিন ঘুরে পরে বাসা ভাড়াটা নেওয়ার পরে আপনার বাসা ভাড়া নেওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে মানে আমাকে ফলো করে। আচ্ছা, একটু তার সম্পর্কে আগে শুনি, যে তিনি আপনাদের বাসা ভাড়া নিয়েছেন বলতে উনি তখন কি করতেন, বা উনার তখন ও কিছুই করতো না। না, স্টুডেন্ট ছিল না ও। আমাদের বাড়ির সামনে একটা দোকান ছিল, ওইখানে জাস্ট দোকানে কাজ করতেন, দেখাশোনা করতো, ম্যানেজারের পদটা আর কি হিসাব টিসাব রাখতো, ও একটা ওয়ার্কশপের দোকান ছিল। তো যাই হোক, বাসা ঢোকার পরে ধীরে ধীরে মানে আমাদের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে। ক্লোজ বলতে গেলে অনেক সময় গল্প করে, বা হালকা পাতলা একটু বাদাম টাদাম নিয়ে আসে, নাও খাও, এটা খাও। তো আমরা অনেক সময় আনইজি ফিল করতাম যে একটা ভাড়াটিয়া কথা বলবো, মানে অনেকটা আনইজি ফিল করতাম। তো একটা পর্যায়ে দেখা গেল যে একটাই তখন কলের পার, যেটা বলে কলপার, একটা কলপার ছিল, আমাদের ব্যক্তিগত কোনো কলপার ছিল না। তো কলের পার গেলে একটু খুচা দিত, অনেক কি করতো। তো একটা সময় আমিও কেন যেন হঠাৎ ভালো লেগে গেল একদিন। বয়সের ডিফারেন্সটা একটু শুনতে চাই, মানে যখন আপনি বলছেন তখন আপনি এসএসসি পরীক্ষার্থী, তো আমি ধরে নিচ্ছি আপনার তখন 16-17 বছর হতে পারে, বা 15-16 হতে পারে, তো তার বয়স কত ছিল তখন? হ্যাঁ, তখন তার বয়স কত ছিল? 20-21 হবে। আচ্ছা, তার মানে আপনাদের বয়সের ডিফারেন্স 4-5 বছরের এরকম? হ্যাঁ, এরকম একটা। ঠিক আছে, তারপর? তখন কেন যেন হঠাৎ একদিন মানে যে কলের ব্যাপারে গেলাম, খুচা দিল, দেওয়ার পরে আমি তাকালাম চোখের দিকে, তাকানোর পরে দেখলাম যে একটা অবুঝ বাচ্চার মতো চোখটা নামায় ফেলছে। তো এইটা দেখে আমার কেন যেন একটা ফিলিংস তৈরি হইলো যে নিশ্চয়ই গুড বয়, আচ্ছা, এরকম কিছু একটা কেন যেন ভালো লাগলো। তো ভালো লাগার পরে আমি আবার চিন্তা করতাম যে এটা তো কখনো পসিবল না, আব্বু তো কখনো এটা মেনে নিবে না। তো এগুলো চিন্তা করতাম, আগাইতাম না, ওর ইশারায় ওর ডাকলে আমি শুনতাম না, চেষ্টা করতাম যে না থাক, আব্বু মেনে নিবে না, কখনো পসিবল না এটা। তো একটা সময় কি করলো, আমি তখন অঞ্জলি একাডেমিতে ভর্তি হই, নাচ শিখতাম। ও আমার প্রতিটা এসএসসি পরীক্ষা দেই, অঞ্জলি একাডেমিতে ভর্তি হই, ও আমার প্রতিটা দরজা একে একে বন্ধ করে দিচ্ছে। আমার আব্বুর কানটা আমার নামে দুর্নাম করতে 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 ভারী করে দিচ্ছে। কিরকম একটু শুনি আমি। ভাই, আপনি মেয়ে না, ওরকম এক ছেলের সাথে সম্পর্ক। আজকে নাচের স্কুলে গেছে, আসার সময় দেখি একটা ছেলের সাথে গল্প করতে করতে আসছে। ভাই জানেন আপনি, মানে যখন দেখছে ছোট খাটো তে ধরতেছে না, আস্তে আস্তে 4 বছরে অনেক অনেক মানে আমি অতৃষ্ট হয়ে গেছে, হাঁপায়ে গেছি যে কি ব্যাপার, আজকে আব্বু আমাদের সহ্য করতে পারে না, এরকম বিহেভ করে। আমরাও ধীরে ধীরে আব্বুর এরকম বিহেভিয়ারে আমরাও চেঞ্জ হয়ে যেতেছি, আব্বুকে আমরাও দেখতে পারতেছি না। আমরা বলতে কাকে বলছেন? আমরা বলতে আমি, আমার আপা, কারণ আমার আপা তো আমার সব খবর জানে। আর যখন আব্বু আমাকে মানে আমার হাজবেন্ডের নাম ছিল মুক্তার, বাচ্চার বাবার নাম, তো ওই মুক্তারের কথা শুনে শুনে যখন আব্বু আমাকে টর্চারিং করতো, তো মানে মারধর করতো, তো আমার আপা আবার খুব ক্ষিপ্ত হয়ে থাকতো, তো আব্বুকে তো কিছু বলতে পারতো না। তো দেখা গেল যে এরকম করতে করতে 1 দিন 2 দিন 3 দিন মানে আমরা খুব মানে রাগ, প্রচন্ড রাগ উঠতো, ও রুমে আসা দেখলে রাগ উঠতো। মানে একটা সময়
চিন্তা করতাম যে কেন আসে, এরকম ঝগড়া লাগাইছে, ঝগড়া না লাগাইলেও তো পারতো, এই কথাটা কেন আব্বুর কাছে বলছে। তো এত সিকিউরিটির মধ্যে ছিলাম। আমাদের একটা কাজের মেয়ে ছিল অনেক বড়, তো ওই মুক্তার সাথে কথা বললে যা টুস করে আব্বুর কাছে লাগাই দিচ্ছে যে ইলোরা আপু না কথা বলতেছে মুক্তার ভাইয়ের সাথে। তো এরকম কথা শুনে আব্বু আবার রাগ করতো। মানে আমার আব্বু ছিল অনেক রাগী একজন লোক, মানে আমাদের এলাকাটার মধ্যে সে একটা সময় খুব বিচার করতে এবং খুব রাগী একটা লোক ছিল। তো আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমার আব্বুর সাথে ফ্রি ছিলাম না, আমার আব্বু আমাদের সাথে ফ্রি ছিল না। তারপর একটা কথাই যে সে সবসময় আমাদের উপরে প্রভাব খাটাবে, তার রাগে আমরা মানে চোখে আমরা ভয় পাবো। তো আসলে পাইতাম ভয়টা। তো এরকম করতে করতে একটা সময় আমি ভাড়াটা মেয়েকে বলতেছে যে ইলোরাপা, আমি বলি নার্গিস দেখো তো কেন এরকম হয়, বিশ্বাস করো এগুলা নোংরা নোংরা কথা বলতেছে, আসলে তো আমি তা না, ও আব্বুর কাছে কেন মিথ্যা কথা বলে। পরে বলতেছে যে ইলোরাপা এর সমাধান আমি একটাই দেখি, সেটা আপনি মুক্তার ভাইকে বিয়ে করলে সমাধান হবে। পরে আমি সত্যি বলে হ্যাঁ। পরে আমি বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বিয়ে করবো। তারপরে আমি মুক্তারকে বলি যে আমি বিয়ে করব। পরে বলছে আচ্ছা ঠিক আছে। এই যে প্রথম মানে বিয়ে করার ব্যাপারটা, যে মানে এর আগে উনি আপনাকে ভালোবাসেন বা এগুলো কিছু বলেছিলেন? সেটা কিছু বলেছে আসলে। আমি মানে দেখা গেল যে আমি আমার বড় আপা আমার ভাই একটা খাটে ঘুমাতাম। তো ওই সময়টা যাও সকালবেলা, কারণ আমাদের যে রুমটা ছিল এক সাইডে আমাদের নিজের, আর বাকিটা পুরাটা ভাড়াটা। তো আমাদের ছিল কেসি গেট লাগানো। তো আম্মু সকালে উঠে যেত, আব্বু সকালে উঠে যেত। তো আমরা ভাই বোন সব একটা রুমে ঘুমাইতাম। কিচেনের সাথে রুমটা ছিল, ওর রুমটার মধ্যে ঢুকে পড়তো কাউকে কিছু না বলেই। মানে কথা বলতেছে ঠাস করে রুমে ঢুকে গেছে। রুমে ঢুকে মানে ঘুমের মধ্যে আমি বুঝতে পারলাম যে কেউ একজন আমার মানে পেটে কিস করছে। কিরে লাভটা উঠি, কারণ আমার রুমের ভিতরে ঢুকার সাহস কার আছে? এরকম তো কারণ নাই, কারণ আমার আব্বু যেই শুনে তো মানে টুকরা টুকরা করবে। তো তাকায় দেখিও তো একটা সময় চিন্তা করলাম যে কেন যেন সব উল্টাপাল্টা হয়ে গেল। মানে কেন যেন উত্তরটাই আমরা আজকে খুঁজছি, যে আপনার কি মনে হয় আজ থেকে, এটা প্রায় আপনি 20 বছর আগের কথা বলছেন তাই না? এখন তো আপনি অনেকটা বোঝেন পৃথিবীটাকে। একটা মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করছে বিভিন্নভাবে, সে আপনার বাবার কাছে উল্টো আপনার সম্পর্কে বলছে, তারপরও আপনার কাছে তাকে কেন ভালোবাসলেন? মানে সেটা কি শুধুমাত্র ওর কাছ থেকে ওই প্রবলেম করছে থেকে বাঁচার জন্য, নাকি আপনিও তাকে ভালোবেসে ফেলেছিলেন কোনো কারণে? দুটোই। আচ্ছা, ওইটা বাঁচার জন্য ফার্স্ট, সেকেন্ড সবসময় চোখের সামনে থাকতো, ভালো লেগে গেছে। মানে পাশ দিয়ে যেত, গায়ে একটু টাচ করতো। ওই বয়সটাতে আপনার কাছে এই জিনিসগুলো একটু ভালো লাগতো, এবং ওই ভালো লাগাটা কাজ করতো। পাশাপাশি আপনার বাবার কাছে যেহেতু সে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতো, এই টর্চার থেকে বাঁচার জন্য আপনি এটা পথ নিয়েছিলেন যে একে নিয়ে আমি তাহলে একে বিয়ে করবো, যেহেতু ভালো লাগছে। তারপরে আবার এরকম টর্চারিং করতেছে আব্বুর কাছে নোংরা নোংরা কথা বলে। তো তখন কিন্তু এই সময় কাজটা করে নাই যে আমার নামে দুর্নাম করতে পারে সে কি আমাকে ভালোবাসতে পারে। আচ্ছা, যাই হোক বিয়ে করলাম। বিয়ে করার পর বিয়েটা কিভাবে হলো এটা একটু আমি শুনি। মানে আপনার বাবার কথা যেভাবে বলছিলেন তাতে তো তিনি তো মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। মেনে নেওয়ার প্রশ্ন আসে না। ও আমার আব্বু একবার অসুস্থ হয়ে যায় মাঝে, তখন হসপিটালে ভর্তি করার পরে ও খুব মুখে খুব মধু, যায়া হসপিটালে বসে থাকতো, পা টিপতো, মাথা চুল টানতো, ভাই আপনি আমাদেরকে একটা দোকান দিবেন, আমাকে একটা দোকান করে দিবেন। তো আমাদের রাস্তার পাশে বাড়ি ছিল, বাড়ি আসছে এখনো। তো আমার আব্বু বলে কি আচ্ছা ঠিক আছে। আমার আব্বু বলে এরকম একটা মানুষ যাকে কথা দিবে তার সর্বস্ব শেষ করে দিয়ে হলো তাকে সেটা দিবে। বলছে আচ্ছা ঠিক আছে মুক্তার, আমি এবার সুস্থ হয়ে যাই, তোমাকে আমি একটা দোকান করে দিব। কারণ আব্বু দেখতেছে যে ছেলেটা বাসা থেকে খাবার নিয়ে আসতেছে, তারপর আবার আমার পা টিপতেছে, মানে আব্বুর মনটা গলে গেল। তারপরে আব্বু সুস্থ হয়ে এসে ওর দোকান করে দেয়।
এ হচ্ছে ওর প্লাস পয়েন্ট। এবং তখনই বিশাল বড় করে টিন সেট বিল্ডিং করে দেয়। আব্বু ওর কাছ থেকে একটা টাকাও একদম চারানা কষো নেয় না, অ্যাডভান্স নেয় না। তারপরে যাই হোক দোকানটা করে দিল, টিন সেট বিল্ডিং করে দোকানটা স্টার্ট করলো। করার কিছুদিন পরেই আমাদের বিয়ে। তো দোকানটা মোটামুটি ভালো স্টার্ট করে দিচ্ছে। তো একদিন হঠাৎ করে কি করলো, আমি বলছিলাম কি ঠিক আছে নার্গিস যা বললো আমি বিয়েতে রাজি। পরে বলতেছে সত্যি লোরাপা? আমি বলছি হ্যাঁ। বলছে আপনি চেঞ্জ হবেন না তো? আমি বলছি না আমি চেঞ্জ হবো না, তুমি যাই বলো, আমার আর এই জ্বালা একদম সহ্য হয় না। বলে আচ্ছা ঠিক আছে। পরে কি করলো, ও যা বলছে যে ইলোরাপা রাজি বিয়েতে, কবে বিয়ে করবেন? পরে বলছে শুক্রবারে। পরে শুক্রবারে আমি ঘুম থেকে উঠছি, উঠে মানে অ্যাজ ইউজুয়াল আমার লাইফটা যেরকম করতাম, ঘুম থেকে উঠে শুক্রবার বন্ধের দিন নাস্তা করতাম, তো লেট করে উঠতাম, সেদিনও লেট করে উঠছি। উঠে মুখ টুক ফ্রেশ হয়ে নাস্তা করলাম। নাস্তা করার পর নার্গিস দৌড়াই গেছে, ইলোরাপা ইলোরাপা। আর আমার আব্বু আম্মুর কথা হচ্ছে ভাড়াটাদের সাথে মিশবা না, কারো কেউ যেন তোমার সাথে কথা না বলে। পরে ও যা একটু ফাঁক পেয়েছে, ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছে। ইলোরাপা ইলোরাপা কি হয়েছে নার্গিস? আমি কি ডেট দিয়ে ফেলাইছি, আপনি ঠিক 2টার সময় বাইরে হবেন। আচ্ছা ঠিক আছে যাও এখন। পরে ও চলে গেছে। পরে আমি গোসল করে আসলাম। তখন মাত্র আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন? তো আমি গোসল করে আসছি। গোসল করে আসার পরে কেন যেন আমার মনটা একদমই টানে না যে আমি এখন বের হব, আমি বিয়ে করতে যাব, আমার কেন যেন ভালো লাগতেছে না। তো গোসল টোসল করে এসে একদম নর্মাল, কোনো সাজ টাজ নাই, নর্মাল একটা ড্রেস। আমি দেখলাম বাইরে খুব খাওয়া দাওয়া হচ্ছে। তো আমরা তো ভিতরে বাইরে কোনো খবর রাখি না, দেখলাম খাওয়া দাওয়া হচ্ছে। পরে আমি জিজ্ঞেস করলাম আম্মু বাইরে কি হইতেছে? পরে ওই যে কান্না করছি, খুব কান্না করছি। তারপরে নার্গিস ডাকতে আসছে, আমি একদম নর্মাল ড্রেসে নর্মাল ভাবে একটা ঘুমটা দিয়ে চলে যাই, বের হয়ে যাই, বের হয়ে যায় বিয়ে করি। এই বিয়ে করার অভিজ্ঞতাটা শুনি। কোথায় গেলেন? কাজী অফিসে গেলেন? সেখানে কে কে ছিল? হ্যাঁ কাজী অফিসে। সেখানে আমি কাউকে চিনি না, আমার তরফ থেকে কেউ ছিল না। ও কোত্থেকে কাকে কাকে কি সুন্দর করে মানে ম্যানেজ করে নিয়ে আসছে। আমি যা দেখি অনেকগুলা লোক। তারপরে আমাকে বলতেছে তুমি রাজি? আমি বলছি হ্যাঁ রাজি। পরে বলতেছে এখানে সিগনেচার করো। বলছে বিয়েতে রাজি? আমি কি হ্যাঁ রাজি। পরে বলছে এখানে সিগনেচার করো। সিগনেচার করলাম, মিষ্টি আনলো, খাওয়া দাওয়া করলো, মিষ্টি খাইলো, যার যার বাসায় চলে গেছে। আমি আমার বাসায় চলে আসছি। এইভাবে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল। সাথে হেসে কথা বলছে, সে এইটাকে ভালোবাসা ভেবে নিচ্ছে, এবং এই যে মোটামুটি একটা ট্র্যাপে পড়ে গিয়ে বিয়ের মতো একটা এরকম ডিসিশন নিয়ে নেয়া, এবং এত বড় একটা ডিসিশন কারোর সাথে কথা না বলে নিয়ে নেয়া কত বড় ভুল হতে পারে, সেই ভুলের মাসুলটা কি হতে পারে, চলুন এবার আস্তে আস্তে সেদিকে আগাই। ইলোরা তারপর যেদিন বিয়ে হয়ে গেল এরপর বাড়ি ফিরলেন? জি, এরপর বাড়ি ফিরে আসলাম। তখন আপনার মাথায় কাজ করছিল না, বা সে কি মানে বিয়ের পরে তার সাথে আপনার কি কনভারসেশন হয়েছিল, যে পরবর্তী পরিকল্পনা কি? না, তখন আমার মাথায় কাজ করছিল না যে আমি বিয়ে করছি। তখন আমার মাথায় একটাই কাজ, যে এবার আমি নাচের ক্লাস করতে পারবো। আমি নাচের প্রতি খুব ঝুঁকছিলাম, যে আমি মানে আমার যে হাজবেন্ড ছিল ও তো নোংরা নোংরা কথা আব্বুকে বলতো, এখন থেকে আর বলবে না। তো দেখলাম যে মানে স্বামী স্ত্রীর যে আলাপ, তো আমি তো এগুলো বুঝি না। আব্বু আর আম্মু মিলে খুব একটা পরামর্শ করতেছে। পরামর্শটা শুনে মানে আর আমাকে এমন ভাবে ইগনোর করতেছে, মানে আম্মু কথা বলে না বেশি, নিজের হাতে চা বানায় খাচ্ছি। আব্বু মানে কিরকম যেন, মানে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি সাথে সাথে মুক্তারকে ফোন দিলাম। আমি বলছি বাসায় তো মনে হয় কিছু একটা হয়েছে, আপনি যে কালকে আপনার রুমে নিয়ে গেছিলেন আমাকে, তো এটা তো শারমিন দেখছে, শারমিন মেবি আম্মুকে বলে দিচ্ছে, আব্বুকে বলে দিচ্ছে। এখন আমি বাসায় 1 সেকেন্ডও থাকবো না, হয়তো আমাকে বের করবেন, নইলে আমি সুইসাইড করব। পরে আমাকে বললো যে তুমি বের হয়ে এমন জায়গায় যাও। পরে আমি বের হয়ে গেছি, যার পর বললো যে গাড়িতে উঠাই দিচ্ছে, যে দেলোয়ার রাস্তায় তোমাকে বাস থেকে নামায় নিবে, মানে গাজীপুর কাপাসিয়া। তো আমি তো কখনো আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড আজিমপুরও মানে স্কুলে আসছি বান্ধবীদের সাথে, একা আসি নাই।
তো আমি কিভাবে যাব? বলছে আমি সবকিছু রেডি করে রাখছি, তুমি শুধু চলে যাও। তারপরে আমি চলে গেছি। ওইখান থেকে বাস থামার সাথে সাথে দেখলাম ওর ছোট ভাই আসছে, দেলোয়ার আমাকে নামায় বাসায় নিয়ে গেল। তো আমাকে বললো যে আপনি তো ড্রেস আনেন না, আপনাকে ড্রেস বানাই দিত। 2টা ড্রেস বানাই দিল। ওইখানে তো মানে 3 দিন না 4 দিন ছিলাম। এটা কোথায় গিয়েছেন? গাজীপুর কাপাসিয়া। ওটা কার বাড়ি? ওটা মুক্তারদের বাড়ি। ওখানে কে কে আছেন? বাবা মা ভাই বোন সবাই জানেন যে আপনার সাথে বিয়ে হয়েছে? হ্যাঁ, সবাই জানে। আচ্ছা। তারপরে কি করলো, মানে ওইখানে যাওয়ার পর আমি কোথায় আসছি, কারেন্ট নাই, আর কি অজপাড়াগা। আমার সন্ধ্যা হলে ভয় লাগতো, আব্বুকে দেখি না, আম্মুকে দেখি না, আমার ছোট ভাইটাকে দেখি না। খুব কান্না করতাম, প্রতিদিনই কান্না করতাম, একটা ফোন করতে পারি না। তারপর ওর ভাই একদিন অনেক দূরে, বৃষ্টি, এই কাদা, মানে এই কাদা আমি কখনো দেখিনি। এই কাদা দিয়ে হেঁটে হেঁটে আসছি ফোনে কথা বলতে, মানে মুক্তারের সাথে, মানে আমার বাচ্চার বাবার নাম মুক্তার। মুক্তারের সাথে কথা বলতে আসছি। এসে কথা বললাম, বলতেছে আমি কালকে রাত্রে আসবো, এখানে অনেক ঝড় বইতেছে, তোমার এগুলো শোনা লাগবে না। তবে আমি বলছি, আমি কি আব্বু আম্মু কি বলে তোরা তো খুব খুঁজতেছে, পাগল হয়ে গেছে। আমি বলছি আমি জানি না, তো এরা থানা পুলিশ করবে, আমাকে দোকান থেকে বের করে দিবে, আমি কালকে আসতেছি, তোমার সাথে কথা বলবো। বলে আচ্ছা ঠিক আছে। তো পরের দিন রাত আমি তো ঘুমাই না, সে রাতে বৃষ্টি আর বৃষ্টি, কারেন্ট নাই, ওর মা ঘুমাইতেছে, অন্ধকার একটা ঘর। পরে আমি বলি যে আসবে আসবে, হঠাৎই অনেক রাত্রে দরজা নক করছে। আমি লাফ দিয়ে উঠছি, উঠে ওর মাকে বলতেছি মামা আপনার ছেলে আসছে, আপনি দরজা খুলেন। আমি তো দরজা খুলতে পারতেছি না, আমি তো অন্ধকার, খাট থেকে নামতেই পারতেছি না, ভয়। আমি তো কখনো এরকম কারেন্ট নেই, এরকম দেশই দেখি নাই। পরে ওর মা তো খুব ঘুমে কাতর, শুনে না, বারবার ডাকতেছে আমাকে, মামা আপনার ছেলে আসছে, উঠেন উঠেন উঠেন। অনেকক্ষণ ডাকার পরে উঠলো, উঠে দরজা খুললো। তারপরে মানে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে রুমে আসলো। রুমে আসার পরে সবই জানলাম। জানার পরে বলতেছে যে তুমি চলে যাও, নইলে আমাকে পুলিশে ধরায় দিবে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে আমি কি করলাম, বাসায় আমার এক ফুফাতো ভাইকে ফোন দিলাম যে ভাই আমি বাসা যাব, তুই আব্বুরে বল। পরে তুই কই? আমি যেখানে এসে আমি বাসায় যাবো। আচ্ছা তুই আয়। তো এরা আকাশে চাঁদ হাতে পেল। আপনি বলেন, আজকে আপনি কাঁদবেন না, আজকে আপনি যা বলার সব বলে দিবেন। আমাকে রিসিভ করে নিয়ে গেল ওখান থেকে, আকাশে চাঁদ হাতে পেল। আমি যে কোথায় ছিলাম, আমার আব্বু সেই প্রশ্ন করেনি। আচ্ছা, আমি বাসায় যে দেখি অনেক বড় বড় মাছ ভাজি করে রাখছে। আমাকে বলে কি মা তুমি খাও, তুমি কতদিন ধরে খাও। পরে আমি গোসল করছি, ভাত খাইছি। ভাত খাওয়ার পর দেখি আমার কাকা আসছে। পরে চিন্তা করলাম কাকা আসলো কেন, আবার চিন্তা করলাম আব্বু যাই হোক কাকার সাথে বুঝে তো আমাকে নিয়ে কিছু একটা বুঝবে। আমাকে বলতেছে কি মা তোমার কাপড় চাপড় গুলা গুছাও। কেন আব্বু? তুমি বোট বাজার চলে যাবে। বোট বাজার আমার কাকার বাড়ি। পরে আমি বলতেছি বোট বাজার চলে যাবো। হ্যাঁ। পরে আমি বলছি আব্বু আমি একটা দিন থাকি। বলছে না তুমি চলে যাও। তো আব্বুর মুখের উপর কোনো কথা বলতে পারি নাই। কাপড় চাপড় নিয়ে বোট বাজার চলে গেছি। বোট বাজার যাওয়ার পরে ভালোই আসছি, কিন্তু আমার ভালো লাগে না। আমার আব্বু আমার কথা মনে পড়ে। আমি যদি বাসায় থাকতে পারতাম। কিন্তু আপনাকে আপনার হাজবেন্ডের কথা মনে পড়তো না তখন? মানে ওরকম করে আমি মানে এত ঘটনার মধ্যে তার সাথে আমার মাত্র জাস্ট 2 বার খুব ক্লোজ হয়েছে। আচ্ছা ওকে, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনার বাবা মার আপনি তো চলে গেছিলেন তার সাথে, আপনি তার বাড়িতে চলে গেলেন এবং তারপরে আবার এখানে ফিরে আসলেন। এই যে ফিরে আসার পরে আপনার মানে তাকে কি আপনি মিস করতেন কিনা, যে এই মানুষটা আমার জন্য এখন এই মানুষটার এই অবস্থা, বা ওকে আমি পাচ্ছি না, আমি ওকে ভালোবাসি, এরকম ফিলটা তখন হতো নাকি আপনি তার বাড়ি ঘর দেখার পর আপনার মনে হয়েছে যে আপনি ভুল করছেন? কোনটা?
আমি আসলে কোনোটাই কম্পেয়ার করতে পারি নাই। আমি তার কথা আমার টোটালি আমার মাথায় আসতো না। তার মানে আপনি তখন তাকে ভালোবাসতেন না? আমি কেন যেন মানে একটা বাচ্চা ছিলাম, বাচ্চার মতো মন মানসিক, আমি আব্বু আম্মুর কাছে থাকবো, আমার শুধু বারবার এইটাই মনে হয়েছে। ঠিক আছে। তারপর পরে কাপড় চাপড় নিয়ে চলে গেলাম কাকার সাথে বোটবাজার। কাকা মানে খুব আদর যত্নার্থী করতো। আমার কাকিকে বলতো যে নুডলস আনছি, ওকে বিকালে নুডলস রান্না করে দিবা, চা করে দিবা, বিস্কিট দিবা ওকে। এই দিক দিয়ে যে কি ঝড় হচ্ছে আমাকে কেউ কিছু বলে না। তো আমার তো ফার্স্টেশন কাজ করতেছে যে কি হচ্ছে ওইখানে, আমি কোনো খবর পাচ্ছি না। তো কাকার আমি ডাইকা নিয়ে কাকার তো অসম্ভব ভালোবাসছি, যে আমার আব্বু এটা ঠিক কখনো অনেক ভালোবাসতো, মা ছাড়া ডাক দিত না, কিন্তু কখনো একটু মানে আমাদের মানে কুলে নিয়ে অনেকে দেখে নাই, যেটা আমার কাকা করছে, কাকার কুলের পিঠে মানুষ হয়েছি। তো কাকা বলতেছে যে ইলোরা, আমি কি কাকা কয় তুই যে মুক্তারকে চাস, তুই জানোস মুক্তার কত খারাপ। আমি কথা বলি না, আমি তখনও বলি না যে বিয়ে করে ফেলছি। বলছে তুই না মুক্তারের কাছে যাস, যা হয়েছে এতটুকুই মানে স্টপ করে দে, আর মুক্তারে নিয়ে ভাবিস না। জানোস মুক্তার কি করছে? আমি কি করছে কাকা? তো বললো যে তোর মার সাথে রাগ করে অশ্লীল একটা দৃশ্য তোর মারে দেখাইছে। তখন আমি বলতে পারি না কাকা আমি তো বিয়ে করে ফেলছি, আমি এখন কি করব। আমি যদি তখন ফ্র্যাঙ্কলি বলে ফেলতাম তাহলে হয়তো বা, আবার চিন্তা করলাম যে মুক্তার আমার জন্য আমাকে ভালোবাসা এত কিছু করে বিয়ে করছে, আমি কি তাকে এই ধোকাটা দেওয়া ঠিক হবে? মানে কেন যেন আজকে এই দিনটা আমার দেখতে হবে বিধায় আমার সেই দিনটা আমি এত সুযোগ থাকার পরেও আমি নিজেকে গুটাই নিতে পারি, সংশোধন করতে পারিনি। তারপর যাই হোক, ওইখানে আমার দাদির মৃত্যুবার্ষিকী করা হয়েছে বিশাল বড় আয়োজন করে। মানে আমার বাবার বাড়ির গোষ্ঠীর যত আত্মীয় স্বজন ছিল সবাই আসছে, অনেক বড় করে আয়োজন করেছে। আমি ভাবছি সেদিন মেবি একটা পদক্ষেপ তারা নিবে, কিন্তু না, সেদিনও তারা সবাই খাওয়া দাওয়া করে গল্প টল্প করে আনন্দ ফুর্তি করে চলে আসছে। পরে আমার একটা বোন আছে ওইখানে, মামা তো বোনের মতনই, আপন বোনের মতনই। তো ওই বোনটা বলতেছে, আমি বলতেছি আমি আপা কি করবো? পরে বলে কি চইলা যা, কেউ যেমন তোর নিয়ে মাথা ব্যথা নাই, চইলা যা। তো সেই রাত্রেই মুক্তারকে ফোন দিলাম, ফোন দিয়া বললাম যে আমি অমুক জায়গায় আছি বোটবাজার। পরে বলে কোথায় আছো? আমি বলি 15 দিন, ও জানে না যে আমি বোটবাজার আছি। কোথায় আছো? আমি বলি বোটবাজার আছি। তোমার কাকার বাসায়? আমি বলছি হ্যাঁ, কারণ 4 বছর তো সে আমাদের বাসায় ভাড়া থাকছে, সে তো আমাদের প্রতিটা আত্মীয় স্বজনের বাড়ি তার চিনা। আচ্ছা ঠিক আছে, ফোন কাটো, সন্ধ্যার পর এই নাম্বারে আমি এসে তোমাকে ফোন দিব, তুমি বেরিয়ে যাবা। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপর ঠিক ওই দিনই আমি বসে আছি, একটা ফোন আসছে। তো বললো কি তুমি একটু গেট থেকে বের হও। পরে বের হয়েছি, দেখি ও আর ওর পাশে ওর ফ্রেন্ড। দেখে আমি আর কাপড় চাপড় নিই নেই। সন্ধ্যার সময় চলে আসছি। আবার বের হলেন ওর সাথে? হ্যাঁ, আবার বের হলাম। বের হলাম, আমাকে নিয়ে গেল একদম ওর এক আত্মীয়র বাড়িতে। তারপরে ওই রাত্রে কাকা টঙ্গী বাজার দোকান ছিল আমাদের, দোকান থেকে আসে, এসে দেখে আমি নাই। পরে আব্বুরে ফোন দিল, দাদা ও তো নাই। পরে কি? পরে দেখে মুক্তারও নাই। পরে আমাদের এলাকায় পুরা তছনছ করে দিছে। আমার বাবার একটু ছোট করে একটা পরিচয় দেয়। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, এবং মানে খুব ভালো মাপের একজন মুক্তিযোদ্ধা ছিল। আমাদের এলাকায় আমার আব্বুর এক নামে সবাই চিনে। একটা সময় আমার আব্বু খুব প্রভাব ছিল, বিচার করত। তো তখন আমার আব্বু এলাকা তছনছ করে ফেললো ওই রাত্রি।
ফোনের পর ফোন আসতেছে, আব্বুর ফ্রেন্ড হাসান মাতবর ফোন দিচ্ছে, তারপরে ওর যে ফ্রেন্ডটা নিয়ে গেছে সেও এলাকার খুব প্রতাপশালী। তো মাহাদি ভাই বলতেছে যে ঠিক আছে মুক্তার, আজকে রাত্রে আপনারা থাকেন, কালকে আমরা এটা নিয়ে একটা সালিশের মতো বসবো। পরে ও সেদিনও চিন্তা করে নাই যে ইলোরা আমার পাশে আসছে। যাই হোক, পরের দিন আব্বু আসছে, তো ওই মাহাদি ভাইয়ের বাসায় খুব ভালো একটা আয়োজন করছে, খুব বড় একটা আয়োজন করছে করে আমাকে আব্বু নিতে আসছে, অনেক লোকজন আসছে, আব্বুর বন্ধু বান্ধব নিতে আসলো। নিতে আসার পরে আমি বললাম আমি যাব না। আমার আব্বু অনেক কষ্ট পেয়েছে, আমি কখনো আব্বুর চোখে পানি দেখিনি, আমি সেদিন দেখছি আমার আব্বুর চোখের পানি। আমার আব্বু অনেক কান্না করছে, আমার আব্বু গইরায় চিৎকার পারছে। মাহাদি ভাইয়ের বাসায় সোফার মধ্যে এইখান থেকে গড়ান দিছে, ওইখানে গেছে, ওইখান থেকে গড়ান দিছে, এইখানে আসছে। মা তুই এটা কি করলি, এই ছেলে ভালো না, এই ছেলে তোর কখনো সুখ দিব না। তারপরে মাহাদি ভাই বলতেছে যে মাহাদি ভাই আবার মানে আমি ওর সুবাদে মাহাদি ভাইকে ভাই ডাকতাম, আর মাহাদি ভাই আমার আব্বুকে ভাই ডাকতো। এটা তারা মানে আমাদের জন্মের আগে থেকেই তারা ভাই ডাকতো। তো মাহাদি ভাই বলতেছে ভাই আপনি কি না, মাহাদি তুমি জানো না, এই ছেলে ভালো না, এই ছেলের আমি চিনি মাহাদি, এই ছেলে ভালো না, এই ছেলে কখনো সুখ দিবে না, তুমি জানো না। তো আব্বু এক্সাইটেড হয়ে বলতেছে মাহাদি তুমি বিয়ে করবা, অলরেডি তার করে একটা মেয়ে সন্তান আছে। তারপর মানে আব্বু এক্সাইটেড হয়ে বলতেছে তুমি বিয়ে করবা, তোমার হাতে দিয়ে যাই, তারপরে এই ছেলে ভালো না, আমি এই ছেলের কাছে আমার মেয়ে রাখতে পারবো না। তারপর আমাকে যে জিজ্ঞেস করলো, আমি বলছি না যাবো না। পরেই কান্নাকাটি করছে, বলছে যে আমার চোখ দিয়ে এসে পানি ঝরাইছিস, তোর চোখ দিয়ে আল্লাহ 20 বালতি পানি ঝরাইব। তো সেদিন বুঝি না এটার মানে, আজকে আমি হারারে টের পাচ্ছি। পর আব্বু চলে আসে, সেই রাত্রেই যে রাত্রে আব্বু চলে আসে, আগের দিন রাত্রে আমার সাথে কিরকম বিহেভ করছে, কত আদর করছে আমাকে, সেই রাত্রে আমাকে বেল্ট দিয়ে পিটাইছে, কেন কোমরে বেল্ট খুলে। আমি বলছি কি ওর ভাই আসছিল, এই বিচারটা হবে দেখে ওর ভাই আসছিল, যদি কোনো প্রবলেম হয় ওর। তো আমি বলছি কি দেলোয়ার আমাকে এক গ্লাস পানি দিবা। তো দেলোয়ার পানি আনছে, আমি পানি খাইছি। ও আবার কি করছে, পানি আসছে। আমি পানি খাইছি, আমি খাবো না। কয় তুই পানি খাবি না কে, তুই পানি চাইছিস, আমি পানি আনছি। আমি দেলোয়ার তো পানি নিয়ে আসছে, আমি খাইয়া ফেলছি, এটা কোনো ইস্যু? আচ্ছা, সেই ইস্যুতে আমাকে ইচ্ছা মতো পিটাইল, কোমরে বেল্ট খুলে পিটাইছে। তো মিথ্যা বলবো না, সেদিন দেলোয়ার রাগ করছে যে মুক্তার তুই আসলে সংসার করতে পারবি না। ওর কথাটা সত্যি আজকে ফুলে গেল, যে ও বলছিল যে দেখ ইলোরা কিন্তু খুব ভালো একটা মেয়ে, তুই যে আজকে যে ঘটনাটা ঘটাইলি, এই ঘটনা যদি তুই সবসময় ঘটাস, আমার মনে হয় না তোর সংসার টিকবো। তারপর যাই হোক স্টার্ট হলো লাইফে স্ট্রাগল করা। আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ নেই? না, ফ্যামিলির সাথে যোগাযোগ নেই। তারপরে আমার আম্মু চিঠি লিখতো, চলে আয়। তখন আপনারা কোথায় থাকতেন? তখন আমি যেখানে থাকতাম, আমার আম্মুর বাসা থেকে প্রায় 10 টাকা রিক্সা ভাড়া লাগতো। মানে কাছাকাছি থাকতেন? কাছাকাছি থাকতাম। কিন্তু আপনি আপনার বাবার বাড়িতে যেতেন না? না, বাবার বাড়িতে আমাকে অ্যালাউ করতো না। আচ্ছা, আর যে দোকানটা আপনি বলেছিলেন যে আপনার বাবা আপনার হাজবেন্ডকে দিয়েছে, সেটা কি আপনার হাজবেন্ডের ছিল তখন? না, তারপর আমার আব্বু ওইটা বন্ধ করে দেয়, ওকে দোকান ছাড়াই ফেলে। তখন আপনার হাজবেন্ড কি করতো? ও তখন আমাদের যেখানে দোকানটা, তার থেকে 5 মিনিট লাগে আসতে, ওখানে একটা দোকান নেয় নতুন করে। ওকে, ঠিক আছে, ওখানে দোকানদারি করে। আর আপনার হাজবেন্ডের ফ্যামিলি সম্পর্কে একটু শুনি, তাদের সাথে আপনার কি অবস্থা ছিল? যে আপনি যাদের কথা বলছেন, আপনার হাজবেন্ডের মা ছিল, ভাই ছিল, তাদের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল তখন? তাদের সাথে সম্পর্কটা এরকম ছিল, তাদের যে একটু পেটেও ব্যথা করতো, আমাকে বলতো ইলোরা আমার পেটে ব্যথা করতেছে, বা ইলোরা ওর পেটে ব্যথা করতেছে। মানে ইলোরা ছিল ওদের ফ্যামিলির সবার সমস্যার একটা সমাধানের একটা সূত্র ইলোরা। ওকে, সেই জায়গায় যে ইলোরার হয়ে তারা এত বড় মানে একটা কাজ করবে। তারপরে কি হলো সামনে? এরপরে আপনাকে সে প্রথম যেদিন আপনাকে নিল, সেদিন আপনাকে খুব মারলো, সেই ঘটনাটা আমরা শুনলাম। এরপরে আপনার সম্পর্কটা
কখন থেকে মনে হলো যে আপনি ভুল করেছেন? সেদিন থেকেই? আমার সেদিন থেকে মনে হয়েছে যে আপনি ভুল করছেন। আমি ভুল করছি। তো সেদিন থেকে করলে আপনি তার পরের দিনও ফিরে যেতে পারতেন, গেলেন না কেন? ওই যে একটা আবেগ কাজ করছে, আচ্ছা, সে আবেগে জড়ায় আর যাইতে পারিনি। তো আম্মু এর মাঝে আমার সাথে কন্টিনিউস যোগাযোগ, চিঠির মধ্যে প্রতিনিয়ত আমাদের যোগাযোগ হয়। তো একটা মেয়ে আমাদের বাসায় ভাড়া থাকতো, গার্মেন্টস চাকরি করতো, ওকে পাঠাইছে, রুনা যায়া বল যা কিছু হয়েছে আমি মেনে নিব, আত্মীয় স্বজন আমি বুঝাবো, ওরে চলে আসতে বল। যখন সেই কথাটা বলছে তখন আমার মানে গা গুলাইতো, বমি বমি ভাব লাগতো। তো আমি বাড়ির কাছে বুঝলাম যে ভাবি আমার এরকম কেন লাগে। পরে বলছে যে আপনি প্রেগনেন্ট। ওকে, আর যেতে পারিনি। আচ্ছা, পরে আমি কার কাছে লজ্জায় বলিও নাই। তারপর ওকে আমি কখনো আমার করে পেতাম না। ও আমি একটা নতুন বউ, টোটালি আমি একা ঘরে থাকতে পারি না, আমি ভয় পাই। আমি মানে সব আমার ভিতরে একটা বাচ্চা বাচ্চা, আমি ভাত ছিঁড়ে দেখেছি সব ভাত পড়ে গেছে। ও আমাকে হেল্প করবে না, ও রাত 2টা-3টার সময় আসে। আবার কি করে মানে এতই ক্যারেক্টার লুজ ছিল যে পাশে অরি এলাকার একটা মেয়ে ভাড়া থাকতো, ওই মেয়েকে দিয়ে ও গেট খুলাইতো। ওই মেয়ে কি করতো, ভিতর দিয়ে গেট তালা দিয়ে চাবি নিয়ে যেত ওর কাছে। মুক্তার আসলে ডাকলে ওই সব খুলে দিত। ওর হাজবেন্ড প্রায় রাত্রে বাসায় থাকতো না, রাজনীতির কারণে বাইরে বাইরে থাকতো। দেখতাম চাল যদি আমার ঘরে 1 কেজি কিনছে, ওর ঘরে কিনছে 2 কেজি। মানে সিমটম গুলা পরে একদিন বাড়ি নিয়ে বললো, লোরা তোমার তো বিয়ে হয়েছে আজকে। মুক্তার বহুত আগের থেকে লাভলির অনেক কিছু দেয়। পরে আমি বলছি তাই? বলছে হ্যাঁ, বিকেলে এসে পুরি আনে, 2 লিটার কোক আনে, খুব আড্ডা দেয়। তো দেখতাম যে রুমে ঢুকেই গড়িটা খুলতো, লাভলি নাও গড়িটা রাখো, বেলটা খুলতো, নাও বেলটা রাখো, মানি ব্যাগটা রাখো। তো আমি একটা বউ, আমি সামনে বসে বসে আমি জেলাস করতাম। তো একদিন একটা কাপড় কিনছি, ও আমাকে একটা কাপড়ও কিনে দিত না। তবে হ্যাঁ এটা ঠিক, ও আমাকে ভালোবাসতো। হয়তো কিছু কিছু প্রতিশোধ নেওয়ার জন্য, যে 4 বছর রয়েছে আমি যে ইগনোর করছি, সেই প্রতিশোধ গুলা নিচ্ছে। যত কিছু হতো, ও আমাকে যত মারতো, আমাকে না ছুঁয়েও ঘুমাইতে পারতো না। আমি যদি রাগ করে নিচে এসে শুইতাম শুধু ফ্লোরে, আমি দেখতাম যে কারো একটা হাত আমার উপরে, পাশে থাকা দেখতাম বাচ্চার বাবা, মানে আমাকে টাচ না করে ঘুমাইতে পারতো না। তারপর আমরা ওখান থেকে রুম ছেড়ে দেই, দিয়ে আমার বাবার বাড়ির আরেকটু কাছে চলে আসি। আচ্ছা, এই যে এগুলো হচ্ছে, এর ভিতরে আপনার বাবা আপনার সাথে যোগাযোগ করেনি? না, এত দূরে আমার বাবা আর যোগাযোগ করেনি। তারপরে যখন কাছে চলে আসি, তখন মানে আমার আব্বু সব মেসেজ পাইতো। আমাকে গালি দিলে, মারলে, আর মার আর ঝগড়াটা যেমন খুব বেশি বেশি করতো। তো এই মুহূর্তে কিছু করার নাই, দেখা যেত যে আমার আব্বু অনেক অনেক হেল্প করতো। সে যদি আম কিনতো, আমার ঘরের জন্য এক্সট্রা 2 কেজি কিনতো, সবকিছু সব এক্সট্রা, যে আমার মেয়ের জন্য কষ্ট না হয়। তখন অলরেডি আমার অনেকটা সময় হয়ে গেছে হওয়ার। তো এর মাঝেও মানে ও ফিরতো অনেক রাত্রে ফিরতো বাসায়। আমি না খেয়ে বসে থাকতাম। ওর এতটুকু ফিলিংস ছিল না যে তুমি খাইছো, না একটু কেয়ার করব, কখনো না। ওর মানে ও নিজে আসতো, এসে হাত মুখ ধুয়ে খেয়ে বিছানায় শুইতো। মানে তখন কি হলো, আমার বেবিটা প্রায় হবে, তখন মানে আমি বলতেছি যে আমার লেবার পেন উঠছে, যে আমার তো লেবার পেন উঠছে, আমার খুব পেন হচ্ছে।
এর মাঝে কি করলো, আমি বলছি যে আমার তো ব্লাডে হিমোগ্লোবিন কম, তো পাশের বাড়ির আঙ্কেলের আবার ফার্মেসি আছে, আমি আঙ্কেলকে দেখাইছি। আঙ্কেল বলছে মা তুমি হরলিক্স খাবা, দুধ খাবা, গরুর দুধ খাবা। আমি বলছি একটা হরলিক্স নিয়ে এসো। আমাকে বললে হরলিক্স কে খাবে, আমি তো হরলিক্স খাই না। তোমার জন্য না তো, বাচ্চা পেটে আমার জন্য, আমার হিমোগ্লোবিন কম, খুবই কম। হরলিক্স আনি নাই, সে এতগুলো চকলেট নিয়ে আসছে। মানে অদ্ভুত টাইপের তার অ্যাটিটিউড, বিহেভিয়ার, কি ব্যাপার, এরকম করে কেন? তারপরে যাই হোক, আমার বাবার বাড়ি থেকে আমাকে হেল্প করতো, খাবার দাবার সবকিছুই, মানে দুধ টুধ সবই পাঠাইতো। এবং তখন আমার বাড়িতে যাওয়া অ্যালাউ করে দিচ্ছে আমার বাবা। এই অবস্থায় তার মানে আমি যদি বলি যে এখন পর্যন্ত গল্পটুকু এইখানেই আমি বলতে পারি যে আপনি প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর আসলে আপনার আর ফিরে যাওয়ার উপায় ছিল না বলে আপনি সংসারটা তারপর থেকে করেছেন। জি, তাই তো? তার মানে আপনি প্রথম ভুলটা করেছিলেন পালিয়ে গিয়ে তার সাথে বিয়ে করেছেন, এবং বিয়ে করে একবার ওর বাড়িতে গাজীপুর চলে গেলেন। এরপরে আবার আপনার বাবা নিয়ে এলো, সেখান থেকে আপনাকে তার কাকার বাসায় পাঠালো, এবং সেখান থেকে আপনি আবার তার সাথে পালিয়ে গেলেন। জীবনের সবচেয়ে বড় ভুলটা করলেন দ্বিতীয়বার। এরপর আপনি রিয়েলাইজ করলেন ওই দিন রাতেই যে অ্যাকচুয়ালি আপনি ভুল করেছেন, ভুল করেছি, তাই তো? কিন্তু আপনি ততদিনে প্রেগনেন্ট হয়ে গেছেন অলরেডি। মানে যেদিন রাত্রে আমার গায়ে হাত তুলে, সেদিন তো মানে আব্বুর ফ্রেন্ড সার্কেল সবাই জেনে গেছে। আচ্ছা, মানে এই ব্যাপারটা মানুষ জেনে গেছে, এটা একটা বিষয় ছিল, এটা একটা বিষয় ছিল। এবং পরবর্তীতে আপনাকে যখন আপনার মা আবার বলেছিল ব্যাক করতে, ততদিনে আপনি প্রেগনেন্ট হয়ে যাওয়ার কারণে আপনার মনে হয়েছে যে আপনার পক্ষে আর ফিরে যাওয়া সম্ভব নয়। তারপরে সেদিন থেকে মোটামুটি আপনি ধরে নিয়েছেন যে আপনি ভুল করছেন, কিন্তু আপনাকে সংসারটা টিকিয়ে রাখতে হবে, তাই তো? টিকিয়ে রাখতে হবে। মানে এখানে কি আসলে তখন ভালোবাসা ছিল? আপনার কি তার প্রতি কোনো সম্মান বা ভালোবাসা ছিল? তাকে আমি সম্মান করতাম, আমার হাজবেন্ড হিসাবে তাকে আমি মানে ফুল প্রায়োরিটি দিচ্ছি, তাকে ফুল সম্মান করছি। তাকে আমি ফোন দিতাম, সে মানে বাহিরে তার লাইফটা না, মানে ওর মানে সে ভাবছে যে আমি বুঝি এরকমই লাইফটা, ঘরে বউ আসছে বা একটু লেট করে যাব, মানে এরকম কিছু একটা। বাসায় এসে সে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নিজের মতো বেডে আসছে, তখন আমার গায়ে হাত দিতেছে। মানে আমি ভাবতাম কি মানে ও বুঝি এরকমই, ও মনে হয় আমাকে ভালোবাসে, ভালোবাসা বুঝি এরকমই হয়। তো তখন সব আমি ভুলে যেতাম। ওকে, ঠিক আছে। তো তারপর কি হলো? তারপর লেবার পেন উঠছে, তো আমি বাসায় ফোন করি যে আমার অবস্থা ভালো না। তো সাথে সাথে আম্মু বুয়াকে পাঠায়, একটা রিক্সা পাঠিয়ে আমাকে নিয়ে যাওয়ার পরে হসপিটাল ভর্তি করার পরে আমার ফার্স্ট বেবিটা আসে দুনিয়াতে। ওকে। আসার পরে আমার এতটুকু মনে আছে, ওর বাবার কোলে যখন দেয়, একটা মানুষে যখন সিজার করে তখন তার এতটুকু জ্ঞানটা থাকে, অনেকক্ষণ পরে তার ঘুমায় পড়ে, টোটালি জ্ঞানটা চলে যায়, ঘুমায় পড়ে। আমার যখন জ্ঞানটা ছিল, আমি শুনতেছি বাচ্চার বাবা মাথার উপরে দাঁড়ায় ফোনে কথা বলতেছে, আর বলতেছে যে আমার না গোলাপের মতো একটা ছেলে হয়েছে, ঠিক গোলাপ ফুল যেরকম ওরকম আমার একটা ছেলে হয়েছে। আবার আমি একটু এক নজর তাকাইলাম, মানে ঘুমের ঘরে দেখলাম যে ছেলেটাকে ও কুলে না আমার মাথার কাছে দাঁড়ায় রয়েছে। তো যাই হোক, তখন তার এরকম অবস্থা ছিল, সে আমাকে হসপিটালে বিলটা দিতে পারে নাই। আচ্ছা। ওই বিলটা আমার আব্বু আমাকে হসপিটাল থেকে বিলটা দিয়ে দেন আমাকে বাসায় নিয়ে আসে, সেটা আমার বাবার বাসায়। আচ্ছা। তারপরে বাবার বাসায় নিয়ে আসার পর তখন কি আপনার বাবার সাথে তার সম্পর্ক স্বাভাবিক হয়েছে? না। আচ্ছা। ওকে এলাও করে না, শুধু আমি থাকি আমার বাচ্চাকে নিয়ে, সবকিছু খরচ সব টোটালি বিয়ার করছে আমার বাবা। তারপরে 23 দিন পর আমি আমার বাসায় চলে যাব। তো এর মাঝে বলল যে একদিন আমার আপাকে, তো ওই মুহূর্তে আমার ছেলেকে ডক্টর দেখাতে হবে। তো ডক্টরের কাছে নিয়ে আসে আমার আপা আর বাচ্চার বাবা। তো বাচ্চার বাবা বলতেছে যে আপা, তো আমাদের তো তখন TNT লাইন ছিল, মোবাইল ছিল না, মোবাইল ছিল শুধু আব্বুর হাতে। তো TNT লাইনটা হচ্ছে ড্রয়িং রুমে যেতে হবে। আর আমি তখন আব্বুকে ভয় পেতাম, একটা ছেলে হয়ে গেছে যে আব্বুর সামনে আমি মুক্তার সাথে কথা বলতে পারবো না, আব্বু আমার খুব লজ্জা লাগবে। তো আপারে বলতেছে জাপা, আপনার বোনকে তো দেখি না অনেকদিন ধরে, আপনার বোন তো একটা ফোনও দিতে পারে। তা আপা এসে বললো যে মুক্তার এই কথা বলছে, তুই নাকি একটা ফোনও দেস না।
তখন আমি একটা মুচকি হাসি দিলাম। তো ওই দিন আর আমি ফোন দেইনি। তারপরের দিন এই সিজার অবস্থাতেই প্রায় 10-12 দিন পর আমি বাসাটা একটু কাছে ছিল, তো ভোরবেলা আপাকে বললাম, আপা তুই একটু ওর সাথে শো, আমি আসতেছি। এই কথা বলে আমি আমার হাজবেন্ডের বাসায় চলে আসছি। তো এসে কথাটা বলে যাই। তো আমি বলছি যে আমি চলে আসব, খুব শীঘ্রই চলে আসব, ওখানে থাকবো না। আমার একটাই প্রবলেম, আমি ওকে দেখতে পাই না। এই প্রবলেম, এর জন্য আমি আমার বাবার বাড়িতে থাকবো না। বাচ্চার বাবাকে আমি দেখতে পাচ্ছি না, ও যেতে পারতেছে না। পরে আমি বলছি আমি চলে আসবো, খুব শীঘ্রই চলে আসবো। এই কথা বলে আমি 23 দিনের মাথায় আসি। এসে আমার ফার্স্টে ঢোকার সময় ড্রয়িং রুম, তো ড্রয়িং রুমে দেখি একটা মেয়ে বসা। তো আমার দেখেই তো মেজাজটা নষ্ট হয়ে গেছে। আর আমি তো জানি যে ও ক্যারেক্টার লুজ, আমি ভালো করে জানি ও ক্যারেক্টার লুজ। তো এই কাজটা ও কি করলো, ওকে জিজ্ঞেস করলাম। ওই দিন খুব রাগারাগি হয়েছে। ওই দিন থেকেই মানে বাসায় ঢোকা থেকে শুরু হলো ঝগড়া। খুব রাগারাগি হয়েছে, কেন একটা মেয়ে বসে থাকবে, আমি নাই। আর ও তো আমাকে চিনে না, ও আমাকে বলতেছে মুক্তার ভাই আমাকে এখানে বসতে বলছে। এই নিয়ে ঝগড়াঝাটি হইলো। যাই হোক, তারপরে আসলো, বাচ্চাকে খুবই আদর করলো। বাচ্চা দেখে তো সবকিছু ভুলে গেল। এরকম করে যাক সংসারটা যাচ্ছে ঠিকঠাক মতো। বাবার বাড়ি থেকে হেল্প পাচ্ছি। তখন আমার ছেলের জন্য আমার বাবা ভালো একটা হেল্প করে, খুবই ভালো। তখনও ওর বাবার ভালো একটা সামর্থ্য ছিল না, কিন্তু যখন দেখতাম যে আমি তাকে একটা অ্যামাউন্ট এনে দিচ্ছি, সে আমার সাথে বিহেভিয়ারটা ভালো করতেছে। যখন দেখতাম যে না, আমার অ্যামাউন্টের মেয়াদ অনেক দিন হয়ে গেছে, তখন দেখতাম কিরকম একটা নোংরা ব্যবহার করতেছে। আচ্ছা যাক, তারপরে সে দেখলাম যে মানে অনেকটা মেয়ের সাথে, তার মোবাইলটা চেক করলাম, তো টাইপিং সেট ছিল, চেক করলাম অনেক মেয়ের নাম্বার, তার ফোন আসে, এগুলো প্রতিটা জিনিস আমি ধরতাম। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা মেয়ে মানে অ্যাজ ইউজুয়াল সংসার করবে, চাবে তার হাজবেন্ড একটু তাড়াতাড়ি বাড়ি ফিরুক। 10টা বাজলে ফোন দিলে লেট হবে, নোংরা কথা বলতো। 11টা বাজলে ফোন দিলে সে নোংরা কথা বলতো। সে সেম আগের মতনই 12টা 1টা বাজলে সে বাসায় আসে। তো স্বাভাবিক, একটা বেবি হওয়ার পরে একটা মেয়ের অনেক চেঞ্জ চলে আসছে। তো সেই চেঞ্জটা আমারও আসছে। আমিও তাকে বলতাম, মানে একটু অধিকার দেখাইতাম, বাচ্চার জন্য হইতে পারে না। সে দেখি কোনোভাবেই অ্যালাউ করে না, সে তাড়াতাড়ি বাড়িতে ফিরে না, তার মনের মতো সে বাড়িতে ফিরছে। তো এরকম করতে করতে ছেলে একটু বড় হলো। তখন ছেলের একটা 2.5 বছর বয়সে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে মেনিনজাইটিস ব্রেনে। তো এর আগে আমি একটা কথা বলি, ওর বাবার একটা প্রবলেম ছিল, সে খুবই নারী নেশা ছিল। সে যে এত পরকীয়ার নেশা ছিল মানে বলার মতো না। সে সপ্তাহে মনে হয় 3 দিন হোটেলে না যেতে পারলে তার কোনো কিছু ভালো লাগতো না। মানে তিনি নিয়মিত ভাবে ফিজিক্যালি বাইরে মেয়েদের সাথে ইনভলভ থাকতেন, নিয়মিত ভাবে টোটালি ইনভলভ থাকতেন। হ্যাঁ, আপনি এটা মানে এটাকে কি আপনার বাচ্চা অসুস্থতার কারণ হিসেবে বলছেন? আমি তখন এটাই ভাবছি। আচ্ছা, আমি বলছি যে সিস্টার, তোমার এইগুলার কারণে আজকে আমার শ্রেষ্ঠর এই অবস্থা। তখন আমরা অ্যাপোলোতে নিয়ে যাই। অ্যাপোলোতে নিয়ে যাই, তখন ও কেয়ার করতো, ছেলেকে যে কেয়ার করতো না তা না, ও ছেলের পাশে বসে থাকতো, দেখতাম কান্না করতো। তো ছেলেও ওই সময় মানে একটা মেনিনজাইটিসটা হচ্ছে একটা ব্রেনে একটা পোকা আক্রমণ করা। তো ও ঘুমের ঘরে ও বলে উঠতো, পাপা পাপা গো, পাপা তুমি কই? তখন আমি বলতাম, আমার কেন যেন খারাপ লাগতো, আমি মা, আমি জন্ম দিছি, ও আমাকে না বলে ও পাপাকে ডাকে। আমি চিন্তা করতাম যে ওর বাবাকে এতটা ভালোবাসে। পরে আমার মা বলতো, মুক্তার তোমার তো ডাকতেছে, শ্রেষ্ঠ জ্ঞান আসছে। তো ও তো বুঝতে পারছে যে না, এটা ঘুমের ঘরে বলতেছে, ওর যেই সিমটম গুলা করবে, ডাক্তার এগুলো বলছে এরকম করবে। তো ওই ঘরের থেকেই বেশি যাকে ভালোবাসে তার নামটাই ও বলে ফেলছে। তো যাই হোক, এরকম করতে করতে আমার বাচ্চা আল্লাহর মধ্যে সুস্থ হইলো।
তারপরে আমরা বাসায় নিয়ে আসবো। ও মাত্র 20,000 টাকা জোগাড় করছে, 80,000 টাকা বিল আসছে, সেখান থেকে 60,000 টাকা আমার বাবা দিচ্ছে। দিয়ে একটা পর্যায়ে বিল পুরাটা জোগাড় করতে পারে নাই। তো অ্যাপোলো থেকে বলতেছে আমরা তো রিলিজ করে দিচ্ছি, আমরা এখন আপনাকে পুলিশ কাস্টডিতে দিয়ে দিব, কারণ পেশেন্ট তো ছোট, পেশেন্ট বড় হইলে পেশেন্টকে দিই, পেশেন্ট এখন ছোট, এখন আপনাকে যেতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে দিতে পারেন, কিছু করার নেই। তো আমার একটা বোন ছিল, বোন বলতেছে আচ্ছা ঠিক আছে আমি ফোন দিচ্ছি দেখি। তো আব্বুকে ফোন দিল যে আব্বা ইরোরা তো এই কথা বলছে। আব্বু বলতেছে তুমি চন্দ্রা আর 1 ঘন্টা রাখো, বলো যে আব্বু তো মুক্তিযোদ্ধা। আব্বু খুব রাগী ছিল যে আমার মেয়েকে কথা বলছে, এর মাসুলকে দিতেই হবে, আমার মেয়েকে বলছে। তো এই কথা বলে আব্বু টাকাটা নিয়ে অ্যাপোলোতে যায়। তারপরে মুক্তারকে ফোন দেয়, মুক্তার বাকি টাকা নিয়ে 20,000 টাকা নিয়ে যায়। তো টোটাল টাকাটা বিল দেওয়ার পরে আব্বু নাকি ওই লোকের সাথে অনেক রাগারাগি করছে যে কিভাবে, বলছে যে এটা আমাদের এখানে। তো আব্বু বলতেছে আমি একজন মুক্তিযোদ্ধা, আমার সন্তানকে এটা কিভাবে বলে, মানে অনেক রাগারাগি করছে। আচ্ছা যাই হোক, পরে নিয়ে আসে। ওই যে আমার ছেলের মেনিনজাইটিস হলো, সেখান থেকেই আমার বাবা ওকে মেনে নিচ্ছে। আচ্ছা, মেনে নিচ্ছে বলতে গেলে আমাদের বাসায় ওকে অ্যালাউ করছে আসা যাওয়াটা। তাহলে যাই হোক, আমরা হসপিটাল থেকে আসি, আসার পরে আমরা দুজন পালা করে ডিউটি করতাম। দেখতাম আমি যদি একটা ফোন দিতাম, হ্যালো শ্রেষ্ঠ আব্বু তুমি কই, বলতো কেন শ্রেষ্ঠ কিছু হয়েছে, আমি তুমি তাড়াতাড়ি বাসায় আসো। শ্রেষ্ঠ জানি কিরকম করে ও মানে পৃথিবী উড়ে হলেও বাসায় চলে আসতো। তো আমি বলবো না ও খারাপ, আমি বলবো না ও ভালো, ওর একটা দিক খারাপ, সেটা হচ্ছে ওর ক্যারেক্টার। ওর ক্যারেক্টারের জন্য ওর লাইফ আজকে সব তছনছ করে দিছে, শুধু ক্যারেক্টারের জন্য। যাই হোক, এমনি কিন্তু পার্সন হিসাবে খারাপ যে তা না, একটা ক্যারেক্টার একটা মানুষকে দাবায় দেওয়ার জন্য এনাফ ইজ এনাফ, ধ্বংসের জন্য একটা ক্যারেক্টারই যথেষ্ট। তো আমি বলতাম শ্রেষ্ঠ আব্বু তুমি যে এই যে এত বাজে মেয়েদের সাথে মেলামেশা করো, বা তুমি রিলেশন রাখো, সম্পর্ক রাখো, তোমার মোবাইলটা ঘাটলে অসংখ্য বাজে মেয়ের নাম্বার পাওয়া যাবে। তো আমার মনে হয় কি জানো, তুমি একটা দিন এরকম একটা জায়গায় পড়বা, ওই যে বলে না পচা শামুকে পা কাটে, তোমার পচা শামুকে পা কাটবে, দেখবা। তুমি মিলিয়ে নিও সেদিন আমার এই কথাটা। তো আমি ওকে খুব বড় গলায় কথা বলতাম এইভাবে ওর সাথে। আমি ভাবছি যে বুঝাই বা এভাবে ওকে এক্সাম্পল দিয়ে উপমা দিয়ে দেখি ও ফিরে কিনা, না ও আর কাজই করবে। তো এরকম করতে করতে একটা সময় কুরবানি ঈদ আসলো। কুরবানি ঈদ আসার পরে আমি আমাদের ওখানে একটা মার্কেটে একটা গলার হার বানাইতে দিয়েছি আমার মা আমার জন্য। তো আগের দিন আমি বাচ্চার বাবা আমাকে ফোন দিচ্ছেন, তুমি কোথায়? আমি বলছি আমি আমার বাবার বাসায়। আমার বাবার বাসাটা রাস্তার সাথে। বলছে আমি যাচ্ছি, তুমি নামো, রিক্সা করে নিয়ে যাই। আমি আচ্ছা ঠিক আছে তাহলে দাঁড়াও। পরে আমার ছেলেকে নিয়ে আমরা রিক্সা করে চলে গেলাম। তো সেই দিন আর ফ্ল্যাটের চাবিটা নিয়ে আসতে পারিনি, কারণ বাচ্চা বাবার সাথে চলে আসছে, বাচ্চা বাবার কাছে একটা ফ্ল্যাটের চাবি আছে গেটের। তো আসার পরে রাত্রে আর বের হয় নাই। আচ্ছা যা খাওয়া দাওয়া করে ঘুমাই। তারপরের দিন বলতেছে যে ইলোরা সবকিছু রেডি করো, আমরা দেশে যাব, আমার শ্বশুর বাড়িতে ঈদ করার জন্য। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমারও কেন যেন ভালো লাগতো, গ্রাম কখনো দেখি নাই, যাই নাই, সবার সাথে মিশতে ভালো লাগতো। আমি বলছি একটু তাড়াতাড়ি চলো, বলে এটা হচ্ছে ঠিক ঈদের আগের দিন। বলছে যে আমি একজনের কাছে বিল পাবো, আমার যেতে একটু দেরি হবে, তুমি গুছায় রাখো। পরে বলছে আচ্ছা ঠিক আছে। পরে গুছায়া আমি গেছি আমার বাবার বাড়িতে, যাই দেখি আমার আম্মু বাসায় নেই, কোথায় গেছে, টঙ্গী গেছে। আমার আম্মুর মানে সাইডটা তালা দিয়ে গেছে ভাড়াইটারা বাইরে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এখন যাই কোথায়, গেছি ওই মার্কেটে, যে মার্কেটে আমার গলা হারটা বানাইতে দিচ্ছে। তো ওরা বলতেছে যে এরা ওই মানে যেখানে বানাইতে দিচ্ছে সেই কারখানায় গেছে, কারখানা থেকে ফিরলে আপনি আর 1 ঘন্টা পরে আসেন, পেয়ে যাবেন। আমি বললাম যে 1 ঘন্টা পর তো আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে। পরে নাম্বার নিয়ে আসলাম যে ফোন দিন। আচ্ছা ঠিক আছে। এখন আমি নিলাম রিক্সা, যে এত দূর থেকে আমি আর ছেলেকে বেবি তো কুলে, আমি এত দূর থেকে আর কুলে নিয়ে যেতে পারবো না।
রিক্সা নিয়ে আসলাম কোথায়, ওর বাবার একটা সমিতির অফিস আছে, আচ্ছা, সমিতির অফিসটা থাই গ্লাস লাগানো। তো আমার ছেলেটা আমার কুলে, আমি রিক্সায়। তো আমি দেখলাম কি ওইখানে একটা মেয়ে ছিল, মেয়ের নাম হচ্ছে রুমানা, কিন্তু মেয়েটা ছিল খুব কালো। তো অনেকেই কালি কালি করে ডাকতে ডাকতে মানে সবাই কালি বললেই চিনি। তো ওই মেয়েটা বর্ষা আর বাচ্চার বাবা বর্ষা। তো তাদের আমি যে একটা অবস্থায় দেখছি, আমি আমার চোখে দেখছি, আমি এটা মুখে বলতে পারবো। দেখে আমার মানে এত খারাপ লাগতেছে। আর আমার চরিত্রের একটু কথা বলি আমি, সেটা হচ্ছে আমার এরকম একটা চরিত্র। আমার সাথে আমার মা আমাকে যে জন্ম দিচ্ছে, আমার মাও আমি একটু বুঝতে পারতেছি, আমার মা আমাকে ইগনোর ভাব করতেছে কোন একটা ব্যাপারে। আমি আর মার ধারে কাছে 3 দিন যাব না। সেটা হোক বোন, হোক ভাই, হোক স্বামী, হোক মা, আমি ঝগড়া করতে পারবো না। আমি হয়তো 2টা কথা তাদের সামনে উচিত কথা ঠান্ডা মাথায় বলে চলে আসবো, সে যেই হোক। আমি একটা হয়তো পর মানুষ হলে তো প্রশ্নই উঠে না, আর যাবোই না। আর আপন মানুষ হলে আমি কম করে হলো 3 দিন কারোর সাথে ফোনেও কথা বলবো না, যাবো না। এ হচ্ছে আমার একটা চরিত্র। তো আমার খুব মেজাজটা গরম হয়েছে। পরে আমি বললাম এদিকে আসছে। তো ছেলেকে খুলে দিলাম, আমি বলছি চাবি দাও, দিচ্ছে। আমাকে ভাড়া দাও, দিচ্ছে। দেওয়ার পরে এই রিক্সা ব্যাক করে ছেলেকে ওর কাছে রেখে আমি আমার ফ্ল্যাটে চলে যাই। ফ্ল্যাটে যাই, আমি খুব কান্না করতেছি। আমার একটা প্রবলেম বিরাট, আমাকে কেউ কিছু বললে আমি এখনো পর্যন্ত নিজে, যেটা আমার ছেলে এখনো অ্যাকসেপ্ট করে, তুমি কাঁদবা কেন, তুমি কান্না করতে পারবা না, আমি সহ্য করতে পারি না। আমি খুব কাঁদি একা একা। তো আমি খুব কান্না করলাম। আসছে, এসে বলতেছে আরে না, ও একটা মোবাইল ঠিক করে। আমি কি প্লিজ ওই ব্যাপারটা নিয়ে আমি তোমার সাথে কোনো কথা বলছি না, তাহলে তুমি কেন কথা উঠাচ্ছ? আমি তো নিজের চোখে দেখছি, এটা তো অন্য কারোর চোখে আমি দেখি নেই। ওই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলবো না প্লিজ। পরে মানে ও ওর দোষটা ঢাকার জন্য মানে অনেক আমার কাছে ভালো সাজতেছে। দেখো বিশ্বাস করো, আমি ওর মোবাইলটা ঠিক করতে গেছি, তুমি কি, আমি কি ভাবছি। যাই হোক, সেখানে আমাদের অনেক তর্কাতর্কি হয়। তবে আমি কখনো ভাবিনি যে আজকে এরকম একটা দিন আমাকে দেখতে হবে। ও তো আমাকে ভালোবাসতো। তারপর কি হলো? তারপর আমরা দেশে গেলাম, ঈদ করে চলে আসলাম। তারপরে শুরু হলো আর ও খুব, এটা ঠিক, ও খুব নোংরামো করতো, মানে এখনো পর্যন্ত খুব নোংরামো করে। যাই হোক, ও একটা বিরাট প্রবলেমে পড়ে। তখন ওর এই এলাকায় থাকাটা টোটালি ইম্পসিবল। ওই সময় আমার বাবা মোটা অঙ্কের টাকা দিয়ে ওকে এই এলাকায় রাখে। ও যেই ড্যামারেজ মানে মানুষের টাকা নষ্ট করছে, সেই ড্যামারেজটা আমার বাবা দিয়ে ওকে এলাকায় রাখে। সেই থেকে শুরু হলো ওর উপরে ওঠার ধাপটা। তারপরে একদম ভালোই যাচ্ছিল মোটামুটি সংসারটা। আমার আব্বু অসুস্থ হলো। আব্বু 13 মাস লিভার সিরোসিসে ভুগলো। 13 মাস পরে মারা গেল। মারা যাওয়ার পরে না, ওর টোটাল রূপটাই চেঞ্জ হয়ে গেল। আমি এতদিন তো বুঝি নাই যে আমি কোনো কালে কষ্ট করছি। আমি কিন্তু অনেক কষ্ট করছি, অনেক সংসারটা অনেক স্ট্রাগল করে আমি এই পর্যন্ত আসছি। আপনি জানেন না, আমি আমার দুধের বাচ্চাকে রেখে আমি টিউশনি করতাম। আমি 3টার থেকে টিউশনি শুরু করতাম রাত 10টা পর্যন্ত, একটা না, নন স্টপ। তো আমার ছেলেকে আমি 3টার সময় মানে কুলে করে মার বাসায় রেখে, এটা আব্বু অসুস্থ হওয়ার আগের ঘটনা, আম্মুর বাসায় রেখে, আম্মুর কাছে রেখে এমন সময় যেত যে ঘুম থেকে জেগে যেত। আর আমার খুব ছেলেটা খুব রাগী ছিল, ঘুম থেকে জেগে যেত, আম্মু খুব কষ্ট করে রাখতো। এই মানে আমি তো একটা না, বিকাল 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত করতাম বাহিরে। আর বাড়িতে এসে সন্ধ্যার চাটা খেয়ে এটা বাড়িতেই টিউশনি করতাম, ভাড়াটার মেয়েকে পড়াতাম। তারপরে আমি রাত 10টা আমার বাসায় যেতাম। তো একটা না, আম্মু দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাখতে আম্মুর অনেক কষ্ট হতো, খুব বিরক্ত করতো।
একদম গেটের সামনে দাঁড়ায় থাকতে হতো, রাস্তাতে হাঁটতে হতো এরকম। তো যখন ঘুমায় থাকতো, মানে ঘুমায় রাইখা যদি যেতে পারতাম তাহলেও ঘুমায়েই থাকতো, উঠতো না। তো এরকম করতে করতে আব্বুর অসুস্থ হয়ে গেল। আব্বু অসুস্থ হওয়ার আগে ওর বড় কাকা, আমার বাচ্চার বড় কাকা অ্যাক্সিডেন্ট করলো, বাইক অ্যাক্সিডেন্ট। যে সে অ্যাক্সিডেন্ট না, যা নাকি মানে আর লাইফ হয়তো 2 দিন থেকে 3 দিন তার লাইফটা আসছে, এরকম একটা অ্যাক্সিডেন্ট। তো বাচ্চার বাবা বলতেছে জিলোরা খুব কান্না করে ঘরে ঢুকলো। তো ওর তো আমি এরকম অবস্থা দেখি নাই কখনো। কি হয়েছে যে ভাইজান তো নাই, কি হয়েছে, ভাইজানের এই অবস্থা হয়েছে, শ্রেষ্ঠ আমিও যাব। বলে শ্রেষ্ঠরে আমি আম্মুর কাছে রেখে যাবো। তো আম্মুর বাসায় রেখে আমি যাই। তো যেতে যেতে আমি সিএনজিতে বলতেছি যে শ্রেষ্ঠ আব্বু কোথায় নিবা? বলতেছে ঢাকা মেডিকেল নিব। আমি বলছি না, ঢাকা মেডিকেল নিলে আজকে নিবা, এখন নিবা, সকালে বলবে ডেট। তো তোমরা 4টা ভাই, একটা ভাইকে বাঁচাতে পারবা না, তোমরা কি করতে পারি? আমি কি অ্যাপোলোতে নিয়ে চলো, ব্যয়বহুল খরচ, আমি পারবো না। আমি তোমরা 4 ভাই মিলে পারবা না? দেখো তার একটা বেবি অলরেডি শ্রেষ্ঠ, আমার বাচ্চার ছোট, আর একটা বেবি পেটে, প্লিজ দেখো ট্রাই করে। আজকে নিবা, কালকে সকালে ডেড বডি নিতে মানে মরা দেহটা বাড়িতে নিয়ে যাবা। পরে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে শ্রেষ্ঠর যে একটা ডক্টর আছে অ্যাপোলোর, কামরুজ্জামান স্যার, তার সাথে কথা বলে আমাকে বলো। তো সিএনজিটা দাঁড় করায় কথা বলছে, স্যার এরকম এরকম বলছে, সেও আমার কথাটাই বলছে সেম, যে দেখেন এখানে আমরা ট্রাই করে দেখতে পারি, বাট ওইখানে তো আজকে নিবেন, কালকে সকালে ডেড বডি বলবে। পরে বলছে স্যার তাহলে অ্যাপোলোতে ভালো হবে? বলছে হ্যাঁ অ্যাপোলোতে নিয়ে আসি। পরে নিয়ে গেলাম, আমরা আগে চলে গেলাম। যাওয়ার পর বলছে তোমার কাছে কত টাকা আছে? বলছে 5,000। আমি বলছি টিকিট করো, মানে একটা টিকিট করা লাগে, কার্ড করো, কারণ ওনাকে এনে রাখার 1 সেকেন্ডও কোনো সুযোগ নাই, কাট করে ফেলো। তো আমার বাচ্চার কাটের দেখে রেফারেন্সে কার্ডটা করাই। কার্ডটা করানোর পরে দেখি গাড়িটা চলে আসছে। আসার পরে আমি তাকে দেখে আমি নিজেই মাথা ঘুরায় পড়ে গেছি। আর ওর নিয়ে আসছে ওর ছোট ভাই, মুক্তারের ছোট ভাই দেলোয়ার, ও নিয়ে আসছে, আর দেশের লোকজন আসছে। তো সাথে সাথে ভিতরে ঢুকাইলো, আমাকে শুধু বললো যে ভাবি আপনি যান, আর বাচ্চার বাবা বললো তুমি যাও। এই যে আমি ভিতরে যাই, এই যে আমার ভিতরে ঢুকা, আর তার এ টু জেড আমার করা, হসপিটালে একটা মানুষ থাকা, এটা যে কিরকম মানে সেটা তো হ্যাঁ। তারপরে আমি তার সাথে একটানা 5 দিন থাকি, একটানা, মানে আইসিইউ রুমে টোটালি আমরা সবাই বসে বসে কফি খেয়ে খেয়ে রাতটা ঘুমানোর কোনো স্কোপ নাই। পরের দিন সকালে বাসা আসলেই ছেলে ব্রেস্ট ফিটিং করতেছে, ছেলে আমাকে ছাড়তেছে না, আমাকে ঘুমাতে দিচ্ছে না, আমি পুরো সিক হয়ে যাই। তার 5 দিন পর আমার আব্বু অসুস্থ হয়। তো আব্বুকে ভর্তি করছি ক্রিসেন্টে। তো আব্বুকে আমি ক্রিসেন্টে দেখে দেন আমি অ্যাপোলোতে রাত 12টায় আসে। আমাকে বলে ইলু তুমি যাও, আব্বা আসছে, আব্বা তো কিছু বুঝে না, বোকা শোকা মানুষ, না খেয়ে রয়েছে, তুমি যাও। তো আমি যে হসপিটালে যাই অ্যাপোলোতে, যে রাত বাজে 12টার উপরে। তো যাওয়ার পরে আমি আর বাবার উঠেন, বাবা উঠেন, কয় থাক আর যাবো না উত্তর। আমি কি বলেন, পাগল নাকি? দিনে তো আমি ডিউটি করতে পারবো না, আপনি কি থাকতে হবে? আপনি তো খেতে পারবেন না, এখানে তো খাবার নাই বাহিরের, আপনি তো ভাত খেয়ে অভ্যাস, আপনি যান। পরে আমি সেই অ্যাপোলো থেকে কত দূরে আবার আসি হেঁটে তাকে নিয়ে এসে রিক্সাওয়ালাকে বলি যে ভাই তুমি যাই হোক, তোমাকে আমি 10 টাকা বেশি দিলাম, তুমি বাস কন্ট্রাক্টরকে বলবা ওনাকে যেন আজমপুর ওভারব্রিজের নিচে দাঁড় করায় দেয় এবং তাকে নামায় দেয়, তারপরে তার ছেলের দায়িত্ব। তো এইখান থেকে আমি ফোন করে বলে দিচ্ছি যে আমি উঠাই দিচ্ছি রিক্সাওয়ালা বাসে উঠাই দিবে। তো যাই হোক, এইভাবে আমরা 5 দিন ডিউটি করলাম। 5 দিন পরে বড় কাকাকে নিয়ে গেল দেশে। নিয়ে যাওয়ার পরে ওর বাবা শুধু একটাই বলতো যে তুমি না থাকলে ভাইজানরে কোনোভাবেই বাঁচানো সম্ভব না, তুমি যাও। তো আমার আগের যে ইমিডিয়েট যা সে এসে থাকতো, সে নাকি একদিন ওয়াশরুমে আটকা পড়ছে। এখন আবার বলতেছে তুমি, মানে আমি ছাড়া ওদের কোনো গতি নেই, প্রয়োজনের সময় আমি, প্রয়োজন ফুরালে আমাকে আর চিনে না। তো যাই হোক 10 দিন পর চলে গেল, তার মাঝে পড়ে গেলাম আব্বুকে নিয়ে।
তো মানে উনি কি ওই যাত্রা বেঁচে গেলেন? হ্যাঁ, ওই যাত্রা বেঁচে গেছে। আচ্ছা, ওকে। ওই যাত্রা এখনো সে আছে, এখনো তার সাথে আমার সাথে কথা এই মুহূর্তে, সে খোঁজ খবর নেয়, মিথ্যা বলবো না, খোঁজ খবর নেয়। তো এখান থেকে শুরু হলো আমার আব্বুকে নিয়ে। আমার আব্বু খুব অসুস্থ হয়ে পড়লো, আমরা দৌড়াদৌড়ি করলাম। একটা সময় দেখলাম যে আব্বুর লিভার সিউরিসিস হচ্ছে। তো আমার লাইফে আব্বুকে যেমন ভয় পাইতাম, যেমন সম্মান করতাম, আব্বুর চোখের দিকে তাকায় কখনো কথা বলিনি, তার চেয়েও বেশি ভালোবাসতাম অনেক। আব্বু থাকবে না সেটা কি করে পসিবল? আমি তো আব্বু মারা যাওয়ার আগের দিনও ভাবি নাই যে মানে স্বামী গার্জেন, আমি ভাবছি আব্বু গার্জেন। আব্বু সব এনে দিত, জামার কাপড়, সালোয়ারের কাপড়, মানে যেটা খেতে মন যেত, পিজা, বার্গার, একটা মাসকারা, একটা মেয়ের যা যা দরকার, আব্বু এটা লাগবে। আমার আব্বু ওই রাতে নিয়ে আসতো, এনে সকালবেলা বুয়াকে দিয়ে আমার বাসায় পাঠাই দিত। আব্বু থাকবে না, এটা কি সম্ভব? তো আমরা সত্যি কথা বলতে আমাদের লাইফটা টোটাল চেঞ্জ হয়ে গেছে। তখন আমার ভাইটা মাত্র ক্লাস 4-এ পড়ে। তো আমাদের টঙ্গী বাজার দোকান বিক্রি করা লাগে। তো আমরা এক সময় প্ল্যান করি যে আব্বুকে আমরা সিঙ্গাপুর নিয়ে যাব, কিন্তু বারডেমের ডক্টর বলছে যে না, তখন লিভার চেঞ্জের এটা আসে নাই, ট্রিটমেন্ট আসে নাই, লিভার চেঞ্জ বলছে ওটা দেশের বাইরে হলে এখানেও হবে, তবে দেশের বাইরেও হয়নি। তো যাই হোক, ওই সময় ও একটা মেয়ের সাথে জড়ায় পড়ে অ্যাফেয়ারে। মেয়ের নাম আমি প্রকাশ করব না। মেয়েটাকে আমি খুব ভালোবাসি, যদিও একটা সময় ওর মনে হয়েছে আমি ওর শত্রু, ও মনে হয়েছে আমার মনে হয়েছে ও আমার শত্রু। না, আপনার ক্ষেত্রে খুব স্বাভাবিক, এটা আপনার হাজবেন্ড। আমার ক্ষেত্রে স্বাভাবিক, ওর ক্ষেত্রে স্বাভাবিক, কারণ ওকে আশ্বাস দিচ্ছে, ওকে বলছে যে তোমাকে আমি বিয়ে করবো, ওর একটা ছেলে আছে। এবং দেন আমি জানতে পারি এই মর্জিনারে নাকি আমার বিয়ের আগে বিয়ের কথা ছিল। যাই হোক, আমাদের বাসায় এসে ও নাকি আমাকে, আমি বিয়ের পরে ওকে জিজ্ঞেস করছি, আচ্ছা তুমি কেন আব্বুর সাথে নোংরা নোংরা কথা বলতা? আমি কি এগুলা করতাম? এগুলা করলে কি তুমি আমাকে বিয়ে করতা? পরে বলছে যে আমি তোমার জানি, আমি তোমাকে কখনো পাবো না, তোমাকে কখনো আমার হাতে দিবে না এটা না করলে। আমি এগুলো করছি তোমাকে পাওয়ার জন্য। তো ও বলছে যে তোমাকে আমি ফার্স্ট দেখি নীল একটা 3 পিসে তুমি রেলের ওই পার থেকে এই পার আসতেছো। তো আমার দোকানে বসে আমি দেখলাম, যে দোকানে ও চাকরি করতো, ও এটা আমার ফার্স্ট ঘটনা, মানে এটা যখন বিয়ের পরে প্রশ্ন করলাম তখন ও আমার উত্তরটা দিল। তো যখন আমি দেখলাম যে তুমি রেল ক্রস করতেছো, আমি যে দোকানে কাজ করতো ওই দোকানের মালিককে জিজ্ঞেস করলো যে এই মেয়েটা কোন বাড়ির রে? বলছে ভাই এটা পিছনের বাড়ি, ওদের নিজের বাড়ি এখানে। পরে বলছে আচ্ছা ঠিক আছে, এই হলো মানে তোমাদের বাড়িতে আমার ভাড়া নেওয়ার সূত্রটা। তো যাই হোক, এই আমাকে দেখে সে মর্জিনাকে ভুলে গেছে। তো যাই হোক, তখন মর্জিনার সাথে ওদের ভালো একটা সম্পর্কে জড়ায় পড়ে, খুব ভালো একটা সম্পর্কে জড়ায় পড়ে, যা নাকি আমি খুনাখুনো টের পাইনি, কারণ আমি এত ইনভলভ ছিলাম আমার বাবার ব্যাপারে। বারডেমে আমাদের এরকম সময় গেছে 1 মাস 13 দিন থাকতে হয়েছে। তো আমার ভাইটা ক্লাস 4-এ পড়তো, 4 মাত্র উঠছে 3 থেকে, ছোট। আমার বোনটা, আমি, আমার মা, এই 3 জন মিলে আমরা ডিউটি করতাম বারডেমে, সকাল বিকাল এরকম করে। তখন আমার টিউশনটা আমি ছেড়ে দিলাম, আমার টিউশনগুলো প্রত্যেকটা টিউশন আমি ছেড়ে দিই, কারণ ছেলেকে নিয়ে আর পসিবল না। এরকম সময় গেছে যে আমি, আমার চোখে পড়ে আমার ভাই, আমার বোনের মেয়েটা, আমার ছেলে, সবাই ছোট। আগে আমার ভাই, তারপরে আমার বোনের মেয়ে, তারপরে আমার ছেলে। আমি 3টাকে গেটে আটকায়া, কেচি গেটে, ওরা দৌড়া খুব কান্না করতেছে, গেট খুলো। আমার মা হসপিটালে, আমি টিউশন নিতে গেছি। যখন আমার বাবা অসুস্থ হয়ে পড়ে, তখন এই ভদ্রলোক একটা দিনের জন্য বলে নাই যে আমার শ্বশুর লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাকে এই উত্তরার মাটিতে রাখছে, আমি তার ঘরে একবেলা বাজার করে দিই। একবেলা বাজার করে দেয় না, তখন তার টোটালি সে ওই মেয়েটার সাথে রিলেশনশিপে জড়াই গেছে। আচ্ছা, এত ভাবে জড়াইছে,
সে বলার মতো না, আমি তো ওগুলো কেয়ার করার টাইমই পাইনি। তারপরে একদিন কি হলো যে আমি আব্বুর কাছে বসে, লিভার সিসিল এরকম হয়, হাত পা চাবায়, তো টিপে দিলে ভালো লাগে, রক্তগুলা চলাচল করে। তো আব্বুর কাছে কন্টিনিউস একটা লোক থাকা লাগতো টিপার জন্য। তো আমি আসছি, আম্মু উঠে গেছে রান্না করার জন্য। তো আম্মু উঠে যাওয়ার পরে হঠাৎ আমার একটা ফোন আসছে, তো ফোনটা দূরে রেখে আব্বুর কাছে বসা। তো আমি আব্বুর কাছ থেকে উঠে ফোনটা রিসিভ করি। তো ওই মেয়েটা আমাকে বলতেছে নোংরা নোংরা ভাষা, যা নাকি আমি মানে নিতে পারতেছি না। পরে আমার আম্মুকে দিচ্ছি। পরে আমার আম্মু বলছে আচ্ছা ঠিক আছে, তোর মুক্তার যদি তোর স্বামী হয় তুই আয়, আমার মেয়েকে আমি ট্যাকেল দিব, তোর আর মুক্তারের বিয়ে আমি দাঁড়ায় দিব, তারপরে মুক্তারের হাত কাটবো, পা কাটবো, তারপরে মুক্তারের দেশে আমি প্যাকেট করে পাঠাবো, আয় তুই, সমস্যা নেই। তারপর তুই আমার মেয়ের সাথে নোংরা কথা বলবি না। ওইভাবে আমার মেয়েদের বড় করিনি আমি। যাই হোক, পরে এই মেয়েটা একটা সময় ফোন করতে করতে আমার সাথে খুব ক্লোজ হয়ে যায়, এত ক্লোজ হয় মানে ও আমাকে বলে আমার ব্যাপারে ওর কাছে কি কি বলছে, ওই মেয়েটাও আমিও বলি ওর ব্যাপারে আমাকে কি কি বলছে। তো আপনার কাছে কি বলতো? আমার কাছে বলতো যে আরে ডিস্টার্ব, এটা লাস্ট পর্যায়ে যখন নাকি ওদের সম্পর্কটা মানে ও ঢিলা দিয়ে ফেলছে, লুজ দিয়ে ফেলছে, তখন আমাকে বললো যে আরে ও আমারে চায়, আমি ওরে চাই না, তোমার কি মাথা নষ্ট, ও আমার বিয়ে করতে চায়, ওর জামাই মানে একটা গরিব, একটা স্টুডিও আছে, মানে এরকম একটা বুঝ দিল। পরে আমি বললাম কি, যখন ওই মেয়েটা আমাকে সব স্বীকার করলো, তখন আমি মেয়েটা আপনাকে কি বলেছে অ্যাকচুয়ালি, কিভাবে তার সাথে পরিচয়, বা কেন তিনিও বিবাহিত, কেন এই মানুষটার সাথে জড়াইছে? ওদের আগের সম্পর্ক ছিল, ওনার বিয়ের আগে থেকে, ওই মেয়েটার বিয়ের আগে থেকে? আমার বিয়ের আগে থেকে। কিন্তু উনি তো, মেয়েটা তো বিবাহিত, আপনি যা বলছেন। তো মেয়েটা পরে বিবাহিত। আচ্ছা, কিন্তু আমার বিয়ের আগে থেকে মেয়েটার সাথে সম্পর্ক ছিল, মেয়েটাকে বিয়ের কথা ছিল। আচ্ছা, সে আমাকে দেখি মেয়েটার কথা ভুলে গেছে। তখন আমি বললাম যে দেখো, তুমি ওকে, যে তোমাকে বিয়ের আগে বিয়ে করে সে তোমাকে এখন বিয়ে করবে, তুমি কিভাবে বুঝলা? তারপরে বলতেছে যে আমি তোমার বাসায় আসছি, তোমার ড্রেসিং টেবিলের উপরে তোমার নীল শাড়ি পরে একটা বড় ছবি বাঁধানো, এখানে খাট, এই পাশে সোফা, এই পাশে একটা টেবিল। মানে আপনি বাসায় না থাকলে সেতে ওই মেয়েটাকে ওই বাসায় নিয়ে যেত? এক্স্যাক্টলি, হ্যাঁ। তারপরে তোমার ওয়াশরুমটা ছোট, আমি ওইখানে গোসল করছি, মুক্তারও গোসল করছে, তারপর আমরা একসাথে বের হয়েছি, বাহিরে খাইছি, তারপর বাসায় আসছি। আমাকে বলছে তোমাকে বিয়ে করবো, ওরে রাখি নিচতলায়, তোমার রাখবো দোতলায়। পরে আমি বলছি যে তারপরে কি হলো, করছে বিয়ে? পরে এই তো মানে খুব গালাগালিজ করতো। পরে একটা কথা বলছে যে দেখো ইলোরা, ও কখনো সুখী হবে না, আর ও আমাকে কি কষ্ট হয়েছে তার চেয়ে ডাবল কষ্ট পেয়ে ওর লাইফটা পার করতে হবে। আচ্ছা, যাই হোক, তারপর ওই মেয়েটার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়, এখনো ওই মেয়েটার সাথে আমার ভালো সম্পর্ক। তো একটা পর্যায়ে ও বলছে যে ঠিক আছে তোমরা এখন 2 বোন হয়ে গেছো। তো ওই মেয়েটার আরো পাত্তা দেয় না। ও আবার এর মাঝে আমার আব্বু মারা যায় 10 সালে, 2010-এ। মারা যাওয়ার পর তো আমি পুরা মানে স্তব্ধ হয়ে যাই যে আমার লাইফটা এখন, তখন আমি আর কখনোই স্বপ্ন দেখবে এরকম কিছু ভাবি নাই। আমি টোটালি কিছু হইলে না, আমি বাচ্চার বাবারে বলতাম, মানে আগে যেটা আব্বুকে বলতাম, আব্বু আমার জন্য লাল সেলোয়ারের কাপড় আনবা, আমার জন্য লাল একটা উন্নয়ন আনবা, আমার জন্য সবুজ সেলোয়ারের কাপড় আনবা। টোটালি আমি না, শুধু আমার পরিবার, আমার ছোট ভাই, আমার ছোট ভাইয়ের নাম শরণ, ওর কাছেও আমার হাজবেন্ড বাবা, স্বাভাবিক, হ্যাঁ, আমার মা, ও যা বলে, ও যদি বলে আপনি রায়পুরের জায়গা বিক্রি করেন, আমার মা সেটা বিক্রি করে, ওরা টাকাই না দেয়। ওই বলে ঢাকা জায়গা রাখবেন, ও আমার মা সেটা বিক্রি করে না, ওরা টাকাই না দেয়। যে আচ্ছা ঠিক আছে বাবা, ঢাকাতে জায়গা রাখো। আমার মা যদি বলে এমনি নাচেন এমনি, মানে আমার মা যা বলে, কারণ আমার বাবা নাই, আমাদের এখন টোটালি অল্প ডিপেন্ডেন্ট। কিন্তু আপনার তো আর একটা বোন ছিল বড়, আপনি বলছিলেন। হ্যাঁ, আমার বোন ছিল। মানে তার সাথে কি আপনাদের সম্পর্ক, বা তার সাথে আপনার হাজবেন্ডের সম্পর্ক কেমন ছিল? না, সবার সাথে ভালো ছিল, আচ্ছা, খুবই ভালো ছিল। আপনি জানেন না, আমার মা যদি, আমার ভাই ফোন দিচ্ছে, আম্মু আমার তো পায়েস বাহির থেকে রাত্রের বেলা, আম্মু আমার না পায়েস খেতে ইচ্ছে করতেছে, রাত বাজে তখন 10টা বা 9:30। তো আমার মা কি করতে, দৌড়ায় যা ঘরে একটু পোলার চাল আসছে, একটু সাবধানে আসছে, দুধ দিয়ে তাড়াতাড়ি করে পায়েস রান্না করতো। আমার বলতো কি,
যে একটু বস, মুক্তারের জন্য একটু নিয়ে যাস। মানে এতটা ভালোবাসতো যে আমার ভাইয়ের জন্য যে কিছু রান্না করলে সেটা বাচ্চার বাবার জন্য সে দিয়ে দিছে, এতটা ভালোবাসে। না না, আমার প্রশ্ন অন্য জায়গা ছিল। আপনি এটাকে বলছেন যে আপনার বাবা মারা যাওয়ার পরে আপনার হাজবেন্ডই হচ্ছে সমস্ত ফ্যামিলির দায়িত্ব নিয়েছেন এবং আপনার মা তার কথা চলতেন, কিন্তু আপনার তো আরেকটা বোন ছিলেন বা তাদের ফ্যামিলিও তো নিশ্চয় ছিল, মানে সেই। না, আমার বোনের হাজবেন্ড দেশের বাইরে থাকে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আর ও তো মানে এরকম একটা পার্সন, আমার মনে হয় আপনার কথা বললো, আচ্ছা, মানে কনভিন্স হয়ে যাবে আর কি, মানে যে কেউ কনভিন্স হয়ে যাবে, তাই জাস্ট 5 মিনিটস কথা বলে বুঝবেন যে এই লোকটা মানুষকে ধোঁকা দিতে পারে, এই লোকটা মানুষকে ভালোবাসতে পারে, এই লোকটা একটা নাম্বার, বুঝতে পারছি, মানে উনি কনভিন্স করে খুব তাড়াতাড়ি, মানুষকে কনভিন্স করে, নাম্বার 1 চাপাবাজ। এটা আপনি বেশি না 5 মিনিট না 2 মিনিট কথা বলে বুঝতে পারবেন, কিন্তু আপনি সেটা অনেক দেরিতে বুঝছেন। আমি বুঝতে পারলে তো আমার যাওয়ার কোনো ওয়ে ছিল না। তারপরে কি হলো? তারপরে শুরু হলো যে আমি টোটালি তার উপরে ডিপেন্ডেন্ট, আমার ফ্যামিলি ডিপেন্ডেন্ট। 2 দিন পর পর আমার ফ্যামিলিতে দাওয়াত দিচ্ছি, সে যাচ্ছে, খাচ্ছে, সবাই একসাথে আড্ডা দিচ্ছি। একটা সময় আমি আমার বাবার বাড়িতে চলে যাই। আচ্ছা, বাবার বাড়িতে চলে যাই, বাবার বাড়িতেই থাকি, আমি থাকি নিচতলায়, আমার মা থাকে দোতলায়। তো তখন আমি বেবি কনসেপ্ট করি। কনসেপ্ট করার পর আপনার আমি শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়ি, খুব দুর্বল হয়ে পড়ি। তো আমাকে এরকম একটা হসপিটালে অ্যাডমিট মানে দেখাইতো, আমার ভালো লাগতো না। সেই হসপিটালটা আপনি দেখলেই বুঝবেন, মানে নোংরা একটা হসপিটাল, এটার মধ্যে ভালো কোনো ডক্টর আসে না, সব রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, কাজের বুয়ারা যায়। আমি তো ওইটার মধ্যে যেতে রাজি না। আমি বললে বলে কি তখন ওই সময়টা তার ভালো টাকায় তারে মানে সাড়া দিচ্ছে, পাকিজা কোম্পানির কাজ করতো, খুব ভালো সাড়া দিচ্ছে টাকায়। তো দেখলাম তার টোটালি, আমার বাবা নাই, বাবা মারা গেছে, টোটালি রূপ চেঞ্জ হয়ে গেছে। এখন দেখি সে আমার উপরে সবসময় কর্তৃত্ব ফেলায়। আমি বলি সিস্টার বাবা, ওই হসপিটালে আমাকে মানে দেখায়ও না, ওই হসপিটালটা টোটালি ভালো না, আমার মন সায় দেয় না সিস্টার, আমার মন যেটা সায় দেয় না সেটা করলে হিতে বিপরীত হয়। বলে যে না, আমি আর গাড়ি নাই, ওই সময় গাড়ি কিনে নেই, গাড়ি নাই, আমি সে রাস্তার ওই পারে নিতে পারবো না। তো প্রতিটা মেয়ে মা বাচ্চা কনসেপ্ট করলে অনেক বিভিন্ন স্বপ্ন দেখে, বা তাদের মনে আল্লাহ পাক আলাদা একটা অন্যরকম মানে সৃষ্টি করে দেয়। তো আমি বিপদের আশঙ্কা পাইতাম। তো একদিন রাত্রে দোতলায় গেছি, কান্না করতেছি। তা আপা তুই কান্না করিস কেন? মা কয় তুই সত্যি করে তুই কান্না করিস কেন? পরে আমি কই কি আম্মু, আমি মনে এবার বাইচায় ফিরতে পারবো না, এ কথা বলে আরো কান্না করতেছি। পরে ওর বাবা দেখি খায় আর হাসে, মানে তার কোনো ওরকম ফিলিংস নাই। পরে যাই হোক, মানে সে লোকটা কিরকম ছিল জানেন, মানে গা ছাড়া, কিন্তু সামনে আসলে মানে এটা তার জন্য পারফেক্ট, এরকম একটা, মানে গড়ায় পারফেক্ট করবে সেটা না। তারপরে তাকে আমি বললাম, আমার মা বলল যে না, তোরে এই হসপিটাল দিব না। তো আমার কাকা একটা চাকরি করতে আইসি হসপিটালে, কাকার সাথে আলাপ করছি। কাকা বলছে ঠিক আছে ইলোরা, তুমি মুক্তার সাথে কথা বলো, সবকিছু মিলে এত খরচ হবে 30,000 টাকা, আমরা গাড়ি পাঠাই দেবো তোমার কোনো প্রবলেম হলে। তো আমি বললাম যে বাচ্চা বাবারে যে চেষ্টা কাকা বলতেছে এরকম 30,000 টাকা খরচ হবে, কাকা গাড়ি পাঠিয়ে দিবে আইসির, যখন দরকার, যদি 5 বার দরকার পড়ে 5 বারই সে পাঠিয়ে দিবে। কার কাকা ওখানে চাকরি করে। আমাকে বলে কি তুমি জানো তোমার কাকা এখান থেকে কমিশন খাবে। আচ্ছা, আমি বলি কি তুমি কি আমাকে মাগনা সিজার করাবা? পরে বলতেছে যে তোমার কাকা ওইখান থেকে কমিশন খাবে। আমি তুমি কি মাগনা করাবা? 30,000 টাকা সব মিলাই বলছে, বিল দেওয়ার সময় কম দিও না। সে এই হসপিটালই করাবে, এটা বাসার কাছে, মানে আমাদের বাসা থেকে কাছে, বাসার কাছে হেঁটে যাওয়া যায়, মানে আমার কেয়ার করতে পারবে, এরকম একটা এক্সকিউজ ক্রস দেখালো আমাকে। তো যাই হোক, বেবিটা হইলো, লেবার পেন উঠছে, হসপিটাল নিয়ে গেল, বেবিটা হইলো, খুব সুন্দর একটা ছেলে হয়েছিল, ছেলেটা মারা গেছে। আমি শুনতেছি ডক্টর মিতা বলতেছে
বারবার করে স্যার স্যার শিশু হাসপাতাল রেফার করেন, মানে এরকম চাপছে আমার কেন যেন। আমি আগে অনেক কিছু টের পাই, আমার বড় বেবি হয়েছে, হাতটা আমাকে ধরাইছে, ওর কান্নাটা আমি শুনছি, আমি কেন ওর কান্না শুনি না, ওর হাতটা কেন ধরা না, আমার ছেলেকে আমি চাই। এইটা যে আমার কেটেছে এটা শেষ, মানে আমার সেদিকে কোনো ফিলিংস না, আমার ফিলিংস শুধু আমার বাচ্চাটাকে আমি একটাবার দেখবো, তো বাচ্চাটাকে রেসপন্স করে না। আচ্ছা যাক, তারপর থেকে শুরু হলো আবার আমার লাইফের মানে টোটালি স্ট্রাগল গুলো। তো এখন আর বাচ্চার বাবাকে আমি ঘরে ফিরাতে পারি না, এখন টোটালি তার আমাকে আগে যদিও রাত্রি করে ঘরে ফিরতো, তারপরে যে ভালোবাসতো আমাকে, যে ফিল করতো। এর মাঝে একটা কথা বলি, আমি একবার বাচ্চার বাবার বাড়িতে গেলাম, মানে বাচ্চার দাদার বাড়িতে যাওয়ার পরে ওদের বাড়িতে আইপিএস নেই, এরপর তো কারেন্ট নিচ্ছে, এখন তো কারেন্ট আছে, তো আইপিএস নেই। তো ওদের চাস্তো ভাইয়ের বাড়িতে আইপিএস আছে। তো বললো যে লোরা, তুমি তো ঢাকার মেয়ে, এসি নিচে থেকে অভ্যাস, তুমি আমাদের বাসায় চলে আসো, আমাদের বাসায় আইপিএস আছে, মুক্তারও চলে আসো শ্রেষ্ঠকে নিয়ে, শ্রেষ্ঠ তো এসি ছাড়া ঘুমাতে পারে না। তো আমরা চলে গেলাম এদের বাসায়। যাওয়ার পরে এতগুলা রুম, আর সব রুমেই আইপিএস এর লাইন দেওয়া, শুধু জেঠির রুমে টা আলাদা। তো সবার রুমেরটা আইপিএস লো হয়ে গেছে, কারণ মফস্বল এলাকা তো কারেন্ট এত ভাবে যে আইপিএস চার্জ নিতে পারে না, লোড নিতে পারে না। তো জেটি রুমেরটা চলতেছে আর সবটা বন্ধ হয়ে গেছে। তো হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি ফ্যান চলে না, গরম, আমি তো অস্থির হয়ে গেছি। আমি কি করছি, আস্তে আস্তে অন্ধকারের মধ্যেই খুঁজতেছি, খুঁজতে খুঁজতে যাই দেখি জেঠির ঘর, পাশের রুম, তার পাশে জেঠির ঘর। তো জেঠির ঘরে যায়, জেঠি কয় কি হচ্ছে, আমি জেঠি অনেক গরম, ওই রুমের ফ্যান বন্ধ হয়ে গেছে, আমি আপনার রুমে শুভ, কারণ অনেক রুমেরই ফ্যান বন্ধ করে দিচ্ছে, শুধু জেঠি রুমেরটা চলতেছে ফ্যান। পরে বলছে আচ্ছা শো, খাটে সে সঙ্গে না ফ্লোরে শুভ, কারণ আমি গরম সহ্য করতে পারি না। পরে যেটি বলতেছে আচ্ছা ঠিক আছে। তো আমি চলে আসছি, পরে তার ঠিক আধা ঘন্টা পরে বাচ্চা বাবা খুঁজতে খুঁজতে চলে আসছে। কি সিস্টার তুমি এখানে আসছো, তুমি আসছো আমাকে বলে আসবে না, আমি একা থাকতে পারি। পরে সেই ফ্লোরে আমার পাশে শুয়েছে। তো যাক, সেকেন্ড বেবিটাকে নিয়ে আমি আর ফিরতে পারলাম না। আল্লাহর আমার থেকে বেশি ভালো লাগছে তাই নিয়ে গেছে। তবে আমার মনে হয়, এখনো মনে হয়, আমি একটি ভালো হসপিটালে গেলে আমার বেবিটাকে বাঁচাতে পারতাম। আমার বেবিটা কেন জানি আমার মনে হয় আমাকে দেখা দিবে, আসবে, শুধু কোনো একটা রাগ অভিমান আমার উপর। আমি মনে হয় ভালো একটা হসপিটাল গেলে আমার বেবিটাকে বাঁচাতে পারতাম। তো যাই হোক, বাচ্চার বাবা না, এরপর থেকে আমি দেখি যে সে আগের মতো ফিল আর আমাকে করে না। তো আমি একদিন খুব কান্না করলাম যে আমার একটা সেকেন্ড বেবি, সিস্টার বউ, আমার এতটুকু বয়সে আমার লাইফে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে, তুমি এরকম কিছু করো না, আমার কান্না করা লাগে। পরে অনেকক্ষণ চুপ করে বসে আছে, কথা বলে না। সিস্টার বউ কথা বলো, এরকম কিছু করো না যে আমার কান্না করা লাগে। পরে কয় কি, কয় তুই ভালো হয়ে যা। এই যে শুরু হইলো, আমি ভালো হবো মানে কি, আমি সে 1 মাসের মধ্যে 3 থেকে 4 বার যায় ইন্ডিয়া। আমাকে যদি বলে একবার, সে না বলে চলে যায় 3 বার। তো আসার পরে ঘরের কোন বউটা এটা অ্যাকসেপ্ট করবে? তো আমি যদি বলি যে মানে এগুলো বাধা দেই, তখনই আমি খারাপ হয়ে যাই। এই যে শুরু হলো আমার দুর্নাম, আমি নেশা করি, আমি কি সিগারেট খাই, ইয়াবা খাই, ফেন্সিডিল খাই, গাঁজা খাই, হিরোইন খাই, এগুলো আপনাকে নিয়ে বলা শুরু স্টার্ট করে দিল। তো স্টার্ট করার পরে আমি কিছু বলি না, চুপ করে দিচ্ছি। আমি জানি লোকটা মানে এরকম, আরে কি বলবো, পাগল বললো, পাগলের অবমাননা করা হবে, তার কি বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না। তো আমি কিছু বলি না, আমি তার জাস্ট প্রতিটা ধাপে ধাপে আর থাকি বাবার বাড়িতে, ফ্ল্যাটে উঠি নেই, বাবার বাড়িতে থাকি, ঝগড়া করলে বারেকটা শুনি। তারপরে এর মাঝে অনেক ঝগড়াঝাটি লাগে, অনেক কিছু লাগে। সে একদিন একজোড়া কানের দুল নিয়ে আসলো আমার জন্য, তখন নরসিংদী কাজ চলতেছে, পাখি যায়, কানের দুল নিয়ে আসলো। তো আমি বলতেছি যে কানের দুল তুমি আমার জন্য? হ্যাঁ পসিবল। কেন বিশ্বাস হয় না? আমি কখনো না।
তোমার হাত দিয়ে তুমি আমার জন্য কিছু আনছো, সেটা আমাকে এই মানে এখন দেখতে হবে আর সেটা বিশ্বাস করতে হবে, নিশ্চয়ই এটা আমি আবার কি মানে এরকম একটা পার্সন, আমার ছেলের বেলা আমার ওর বাবার বেলা যেটা আমি বলতাম বলে ফেলতাম সেটাই সত্যি হতো। ওরা বুঝতো যে আমি একটা অন্যরকম পার্সন, তারপরে আমাকে মূল্যায়ন দেয়নি, আমাকে একটু প্রায়োরিটি দেয়নি। তো আমি বলছি কার জন্য কিনছো, মিস হয়েছে সেটা আমাকে দিয়ে দিচ্ছ। তো এরকম করতে করতে আরেকটা মেয়ে ছিল, ও পার্লারে কাজ করতো, ওর সাথে রিলেশন, রাত 12টা 1টার সময় বাসায় আসলে ফোন দেয়, কারণ ওর বাবার তো একটা সময় ছিল রাত 1টা 1:30 2টা, তো 12টার সময় চলে আসলে তো এটা অনেক তাড়াতাড়ি না, মেয়েরা তো মনে করতেছে যে ও এখনো বাহিরে, তো ফোন দিয়ে ফেলতো। ফোন দিলে আমি ধরতাম, ধরলেই তো মেয়েরা মানে, আর যারা নাকি পরক্রিয়া করে ওই মেয়েরা কি কখনো ভালো হয়, তাদের বিহেভিয়ার কি কখনো ভালো হয়? তো আমার সাথে নোংরা ভাবে কথা বলতো, তো নোংরা ভাবে কথা বলতো, আমিও মানে দু একটা কথার উত্তর দিতাম, আর আমি তো এত কথা বলতাম না, আমি খুব দু একটা কথা বলে ফোনটা রেখে দিতাম। তো আসলে জিজ্ঞেস করতাম কে, আমি কোনো মেয়েকে দোষী না, কয়টা মেয়েকে দোষবো আমি, ওর লাইফে তো হাজার হাজার মেয়েদের সাথে ও পরক্রিয়া করছে, আমি কয়টা মেয়েকে দোষবো, আমি কোনো মেয়েকে দোষী না, আমি মেয়েদের সাথে খারাপ বিহেভ করি না। তো ওকে বলতাম কে এটা, ও নানান এক্সকিউজ দিত, তো এক্সকিউজ তো আমি ধরেই পড়ে, তা যাক ঝগড়াঝাটি হইতো। এরকম করতে করতে একটা সময় ফ্ল্যাটে আসলাম, ফ্ল্যাটে আসার পরেও আমি যে ফ্ল্যাটে এখন বর্তমানে থাকি, ফ্ল্যাটটা খুব ভালো করে ডেকোরেশন করা, তো তখন আমার মাত্র সেকেন্ড সিজার, অনেক কাটা ছিঁড়া, তো ফ্ল্যাটটা কাজ করাইতেছে, আমাকে খালি ডেকে ডেকে নিত, আসো আসো তোমার ফ্ল্যাট তুমি দেখে দেখে কোথায় সুইচ বসাবা, কোথায় কি বসাবা, তুমি দেখে দেখে কাজ করাও। আমি বললি চেষ্টা করবো, আমি এতগুলা মানে সেলাইয়ের রুগী, আমি তো রান্নাও করতে পারি না, বুয়া রান্না করে, আমি কিভাবে এত দূর আসবো? বলে রিক্সায় চলে আসো। আমি কি ঝাঁকি লাগবে না? বলে না আসো, তোমার ফ্ল্যাট তুমি দেখে দেখে কাজ করাবা। আমার মানুষের কাছে একটাই প্রশ্ন, আমি তো আদৌ কনফিউজড, ও কি আমাকে ভালোবেসে এগুলা করছে নাকি ও আমাকে জাস্ট কি হয়েছে আমি বুঝতে পারি না, ওকে কি আমাকে ভালোবাসছিল নাকি ও আমাকে একটু অভিনয় করছে, আই ক্যান বিলিভ দিস। তারপরে ফ্ল্যাটে উঠলাম, ফ্ল্যাটে উঠার পরে দেখি মানে তারা আমি আর পাই না, সে বাসায় আসে না, সময় দেয় না, বাচ্চাকে না, আমাকে না, তাকে আমি পাই না। তখন আমি বাবার বাসা থেকে চলে আসি, তো রান্না টান্না করে দুপুরে রান্না করতাম, এরকম সময় যেত। সে ইলিশ মাছটা খুব পছন্দ করে, সে প্রতিদিন 4টা করে ইলিশ পাঠাইতো। তো একটা সময় আমি বিরক্ত হয়ে যেতাম যে প্রতিদিন 4টা করে ইলিশ, আর আমি প্রতিদিন 1টা করে ইলিশ, শুধু মাথাটা কেটে আর পুরাটা ইলিশ বড় বড় চাক করে ভাজি করে আমি তার সামনে কড়াই দিতাম, আমি বাটিতে দিতাম না, প্লেটে বেড়ে দিতাম না, বাট মানে আমি তাকে ভালো না বাসলে কি এগুলো করতাম? আমি গরু মাংস পছন্দ করতাম, এত সুন্দর করে রান্না করতাম, রান্না করে এটাকে আবার চাইনিজের মতো করে তাকে আমি এটা বাগার করে দিতাম, দিয়ে আমি তার সামনে দিতাম। সে আমাকে একটা কথা বলতো যে তোমার হাতের রান্নার মতো আমি আর কারো হাতের রান্না খাই না। ইভেন ওর মা রান্না করলেও সেটা পছন্দ করতো না, বলতো কি রান্না, ওর মার আবার তুই করে বলতো খুব আদর করে যে কি রান্না করস, ইলোরার ধারে কাছে যাইতে পারস নাই, একটা ইলোরা যদি একটা মাছ ভেজা দিত ওইটাতে তুই প্লেট ভরে ভাত খেয়ে ফেলতি। ও এই কথাটা বলতো সবাইকে বলতো, ইভেন আমার মাকেও বলতো যে আপনার মেয়ে এত সুন্দর করে রান্না করে আর আপনি তার মা হয়ে আপনার রান্না মজা লাগে না, মানে ও আমার রান্নাটা এত পছন্দ করতো। যাই হোক, তো আমার শাশুড়িকেও আমি এত ভালোবাসতাম, কারণ আমার বাবা একটা কথা বলছে, মা তুমি যে শ্বশুর শাশুড়ি করবা মা, তারা কষ্ট পাইলে কিন্তু আমি কষ্ট পাম। এই কথাটা বলা মানে কি আমার পুরো পৃথিবীটা চেঞ্জ করে দেওয়া। আমি আর বাবার একটা কথা বলছি যে আজকে থেকে আমার বাবা নাই, আব্বু নাই, আজকে থেকে আপনি আমার আব্বু, আপনি আমার বাবা। সে সেই দায়িত্বটা পালন করতে পারে নাই, সেই কথাটা সে রাখতে পারে, যেদিন আমার বাবা মারা গেছে পরে সে কথাটা দিছে, রাখতে পারে কথাটা। তো আমি ওর মারে খুব আদর করতাম, খুব আসলে আমি বলতাম কি, ওর মার আবার একটা স্বভাব খুব খারাপ, যে অ্যাকচুয়ালি কি মানে ও আর ওর মা এই দুজন মানুষ এই বাড়ির মধ্যে টোটালি ডিফারেন্ট সবার থেকে।
ওর মাও কারো প্রশংসা করে না, ও কারো প্রশংসা করে না। আর ওদের মুখে যদি কখনো প্রশংসা শোনা যায় তাহলে মনে করবেন যে অমাবস্যার চাঁদ। তো ওর মাকে কখনো খাওয়ায় মন ভরানো যায় না, খাবেই কয়টা, তারপরে বলবে এটা ভালো হয়নি ওইটা ভালো হয়নি, একটা না একটা দোষ তার থাকি। তো এটা সবাই মেনে নিচ্ছে নর্মালি। ওর বাবা বলতো তুই গেলে ইলোরায় রান্ধে না, আমি গেলে কি করে ইলোরা রান্দা টেবিল বইরা ফেলায়। তো এটা ওদের বাড়ির সবাই জানে, সবাই ছোট থেকে বড় পর্যন্ত, যে ওদের দেশে আবার দাদিরা আপ্পা বলে, যে আপ্পায় কোনোদিনও কারো বাড়িতে খায়া কারো প্রশংসা করছে এই রেকর্ড, এই ইতিহাস, মানে এই ইতিহাস নাই এই রেকর্ডের। এই এলাকার সবাই জানে। কাকি আপনি মন খারাপ করেন না। তো আমার ব্যাপারে আমার কাছে থেকে ওদের বাড়িতে একটা প্রাণীও যা দণ্ডন করতে পারে শুধুমাত্র ওর মা ছাড়া। ওর মা একজন মুরব্বী বয়স্ক মানুষ। আমি বারবার করে বলছি, আমি মা আপনি একজন বয়স্ক মানুষ, আপনি মানুষের হাত মতো কথা বলা যায় না, আমিও চলে যেতে পারি আপনার আগে, কিন্তু আপনার তো এখন ভয়টা বেশি, আপনি এরকম কোনো কাজ করবেন না যেটা আপনার জব দিয়ে করতে হবে আল্লাহর কাছে। কিন্তু না, নেচার কখনো চেঞ্জ করা যায় না, যতই বুঝাক, যতই মানে আসলে অরিজিনালি একটা শিক্ষা আছে যেটা আমরা স্কুল কলেজে যাইয়া গ্রহণ করি, সেই শিক্ষাটা যদি কারোর ভিতরে না থাকে, নর্মালি আমরা হাজার বুঝানোর এই শিক্ষা আমরা কখনো দিতে পারবো না। তোর মা কখনো মানুষ হয় নাই। প্রত্যেকটা ছেলের কাছে প্রতিটা ছেলের বউর বদনাম করে। আমি প্রতিটা ছেলেকে অনুরোধ করব, আপনারা যেই ছেলে আমার ভিডিওটা দেখে থাকেন, কখনো অন্তত পক্ষে আপনার মার কথা আপনার বউর উপর টর্চারিং করবেন না, কারণ আপনার মা ভালো না, সেটা আমি বলতে পারবো, আমি এইখানে বলতে পারবো, আমি মসজিদে দ্বারা বলতে পারবো, ইভেন আল্লাহ পাক কখনো আমাকে তৌফিক দান করলে আমি কাবা ঘরে যাই আমি বলতে পারবো আপনার মা ভালো না। আপনার মা একটা মানুষের জীবন নিয়ে নিত একটা সেকেন্ড ভাবে না, সেখান তো সংসার প্রশ্নে উঠে না। যাই হোক, তো আমি ওর মারে এতটা ভালোবাসছি, সে এরকম কাপড় পরে আসতো যেটা নাকি আমাদের ঢাকা শহর মানে একটা মানুষের কাছে পরিচয় দিতে লজ্জা করতো। আমি বলতাম কি, সিস্টার আব্বু আজকে 4 তলার পুলিশ ভাইয়ের বউ আসছিল, মা কই আসছিল, আমি কই মা ঘরে আসছিল, কয় মারা আনলো লোকের সামনে, না আনতা, কি ফকিনের মতো একটা কাপড় পরে আসছে। তার ছেলেই বলতো, কারণ তার ছেলে এখন টাকা পয়সা, তার ছেলে এখন এমকে স্যার, তার ছেলের পিছনে এখন মানে সাইডে 300-400 লোক কাজ করে, তার মানে এত কিছুর মধ্যে তার মাকে সে চেঞ্জ করবে, এটাই তো নিয়ম। মাকে ভালো কাপড় না পরে তুমি আনছো কেন সামনে? আমি কি করব, যেটা পরে আসছে আমার তো কালকে যাইতে হইবে মার্কেটে। আচ্ছা ঠিক আছে। তো আমি বলতাম যে মা এই কাপড়টা পরেন না, তো এই কাপড়টা পরে আপনি আমার সাথে যাবেন না। আমার আলমারি থেকে আমার দামি শাড়ি এটা তার এখনো আছে, ঠিক আছে, তার মৃত্যুর আগ পর্যন্ত আমার এই শাড়িটা তার কাছে থাকবে, কিন্তু সে মৃত্যুর আগ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাওয়ার মুখটাও আমার সে দেখবে না। আমার শাড়িটা আমি তাকে বের করে দিই, যেইটা পরায় আপনাকে আমি ডাক্তারের কাছে নিব, দেন মার্কেটে নিব, এইটা পরায়। আপনি যে শাড়ি পরে আসছেন এই শাড়ি পরে আমার মানুষের সামনে নেওয়াটা আমার কাছে লজ্জা লাগে। আপনার ছেলে দেখেন রাগারাগি করতেছে। খুব খুশি সে শাড়িটা পরে, এবং ওর ছোট ভাইয়ের বউ আমাকে বলতেছে যে ভাবি মাকে তো শাড়ি পরায় সুন্দর বানায় দিচ্ছেন, এক জোড়া জুতা পরায় দিয়েন আরো সুন্দর হয়ে যাবে। আমি বলছি ঠিক আছে, আমি বাটা থেকে এক জোড়া ভালো জুতা কিনে দিব না, যেটা তার মানে কমফোর্টেবল হবে, নরম হবে পড়তে। পরে বলছে আচ্ছা ঠিক আছে। তো আমি তাকে এতটা ভালোবাসছি, সে আমার উপর উল্টা ব্লেম দিছে, যেই বাচ্চার বাবা 2015 সালে এই মেয়েটাকে বিয়ে করে, একটা কি বলে ওই যে পার্লারের মেয়ে। আচ্ছা, তিনি বিয়ে করেন পরে? হ্যাঁ, বিয়ে করে 2015 সালে বিয়ে করে। বিয়ে করার পরে দেখি কর্মা ঘন ঘন আসছে, তো ঘন ঘন আসলে আমার খারাপ লাগতো না। আমি কি আবার আমাকে ছোটর সাথে মিশতে দিবেন, আমার খুব ভালো লাগে, বড়দের সাথে মিশতে দিবেন খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি। তা আসলে আমি বলতাম কি মা রাত্রের ঘটনা এটা, বিস্কিট চানাচুর তার সামনে ফল টল জানতো আমি রেখে দিতাম। বলছি আপনি সকালে উঠে ওরা ভাত খায়, সকালে উঠে এগুলো খাবেন, তারপর আমি উঠে আমি ভাত রান্না করবো। বলছে আচ্ছা ঠিক আছে। তো আমি ওরবার বলতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত বলতে হবে আমি কি করছি। তো ওর মা দুপুরে রান্না করার সময় আমি জানি ওর মা খুব খুব পেঁচি, তরকারি মজা হয় নাই, এইটা ভালো লাগে না সেইটা ভালো লাগে না। তো আমি
বলতাম যে কিচেনের সামনে ডাইনিং একটা চেয়ার দিতাম, বলতাম এখানে বসেন, আপনি দেখেন আমি এটা দিয়ে এটা রান্না করব, মাছ ভেজে কলা দিয়ে রান্না করব, করি, করো দেখি মজা হয় নাকি। তো মাছ ভুনা ভালো লাগে না, মাছ তরকারি ভালো লাগে না, গরুর মাংস তার ভালো লাগে না। তারপরে আমি বলছি কি তাহলে মা আজকে একটা নতুন আইটেম করি, কি করবা? আমি কি মাছগুলারে ঝুড়া করে তারপরে ঝুরঝুরি করে ভুনা করবো, করি, দেখো করো দেখি মজা লাগে কিনা। আমি আচ্ছা ঠিক আছে। তো এগুলা করতাম। তারপরও তার ছেলের কাছে সে যায় একটা দুইটা নালিশ করতে, যত আদর করে দিতাম সে একটা দুইটা নালিশ করতে। তারপর দেখি কি মানে যে 3টা বছর বিয়ে করছে সেই 3টা বছর মানে টোটালি চেঞ্জ। 2 দিন পর পর আসতো, এসেই উল্টাপাল্টা কথা বলতো আর বাবার কাছে, বলে আমার মায়ের খাওয়াইতো। আমি কিরে এরকম তো সে ছিল, মানে বলতো কিন্তু মুক্তার বিশ্বাস করতো না। কিন্তু এখন মুক্তার কি করে বিশ্বাস করে? আপনি জানেন ওর মার কারণে একটা ঈদ গেছিল, কুরবানি ঈদ, আমার ঘরে সেমাই চিনি কিছুই কিনে নাই, সেই ঈদেও ছিল আমাদের কাছে কিচ্ছু কিনে নাই, জাস্ট দুপুর আমার সব কিনে দিছে আমার মা। ওই যে ওর মার জন্য ঝগড়া করছে, তারাও পাঠাইতো ইচ্ছা করে ওর মারে কইতো কি যে তুই যা যা এগুলা করবি ওগুলা করবি। ওর মা যা বাসায় যা নালিশ করে সেটা আমি সেই দিন শুনি, 18 বছর ঘর করার পরে সেই দিন শুনি আমি নাকি মাথার বালিশ টেনে নিচ্ছি। আমি ওর বাবারে বলছি যে শ্রেষ্ঠ দাদারে বলছি, বাচ্চার দাদারে, যে হ্যাঁ বাবা আমি মাথার বালিশ টেনে নিইনি, আমি মাথাটা উঠে বালিশ নিয়ে একটা বালিশ দিছি, যে বালিশটা আমার খুব নরম বালিশ। এটা ওর দাদিও জানে যে আমি দেশে গেলে প্রত্যেকটা ঘর থেকে খুঁজে খুঁজে নরম বালিশ ওর দাদির হাত দিয়ে আনি। তো সে এরকম নোংরা কথা কেন বললো? সে তো একটা মানুষ, সে তো 5টা ছেলের মা, সে আমার ছেলেটাকে কেন এতিম করলো? আচ্ছা আমি খারাপ, 18 বছর আগে কেন সে বিয়ে করলো না? আর 18 বছর পর আমার এত দোষ কোত্থেকে চলে আসে? প্রকাশ করতে পারিনি। প্রকাশ না করার কারণে আমি মেয়েটাকে বোঝানোর জন্য ওই মহিলার পার্লারে যাই আমার ছেলেটাকে নিয়ে। তো সেই মহিলা আমার সাথে খুব নোংরা বিহেভিয়ার করে, এলাকার লোকজন ছিল। তো আমি তো মানুষ, আমি তো আর ওই যে কচ্ছপ না যে ঠান্ডা পড়ে থাকবো। তো ও চট দেয়, আমিও চট দিই, চট থাপ্পড় হইতে হইতে হাতাতে। তো একটা সময় আমার ছেলে বলতেছে যে মামা তুমি তাড়াতাড়ি আসো, আম্মুরও মারতেছে, আম্মু দিতেছে, তো তুমি প্লিজ একটু তাড়াতাড়ি আসো, আমরা আম্মুরে নিয়ে চলে যাই। তো সেখানে কি করলো, আমার ভাই আসলো, এসে আমাকে নিয়ে চলে আসলো। এখানে সিসি ক্যামেরা আছে, আমি কোর্টে বলছি যে আপনারা প্লিজ সিসি ক্যামেরা ফুটেজ দেখলে আপনাদের আর কোথাও যেতে হবে না। ও কি করলো, আমার নামে আমার ভাইয়ের নামে মামলা দিল। ওই মানে আমার হাজবেন্ড ওর দ্বিতীয় বউকে দিয়ে আমার নামে আমার ভাইয়ের নামে মামলা দেওয়ায়। আচ্ছা আমার যে ভাই ওকে সারাটা রাত্রে এমন ইতিহাস গেছে, শরীরে মাথায় পানি ঢালছে, শরীর মুছাই দিচ্ছে জ্বরের মধ্যে। সেই ভাই কানসার বলছে যে মুক্তার ভাই আব্বু মারা যাওয়ার পরে কিন্তু আপনারই বাবার চোখে দেখছি, আর সেই ভাইয়ের নামে মামলা দিচ্ছে, আমার নামে মামলা দিচ্ছে। দেন আমার কাছ থেকে সিগনেচার নিচ্ছে যে বিয়ে করতে আমি এটাতে রাজি। তারপর আমি সিগনেচার দিই, সিগনেচার দেওয়ার পরে ও পাশে চলে যায়, আরেকটা বাসায় ভাড়া থাকে। চলে যে আমার আর আমার ছেলে টোটাল খাওয়ার খোরাক এভরিথিং ভরণ পোষণ বন্ধ করে দেয়, স্কুলে টাকা পয়সা সবকিছু বন্ধ করে দেয়। তারপর দেখি একদিন ডিভোর্স লেটার, মানে ডিভোর্স লেটারের আগে আমাকে একবার খুব মারছে, খুব খাবার টাকা চাইতে গেছিলাম। রমজান চলে আসছে, আমি বলছি আমি ছেলেটাকে কিনে কি খাওয়াবো, ছেলেটা রোজা রাখে, ছোট একটা বাচ্চা, আমার তো কষ্ট লাগে। তো ওই খাবার টাকা চাইতে যাওয়াতে দোকানের সামনেই হাজার হাজার মানুষের সামনে আমাকে লাথি মারে, তলপেটে লাথি মারে। তো আমার অ্যাপেন্ডিসাইটের প্রবলেম ছিল, সেটার সাথে সাথে ব্রাস্ট হয়ে যায়। ব্রাস্ট হয়ে যাওয়ার পরে বিভিন্ন হসপিটাল ঘুরে আইসিতে আমি 5 দিন ভর্তি ছিলাম। আইসিতে ভর্তি থাকার পরে এটা আমি আদৌ অপারেশন করিনি, আমার খাদ্যনালীতে এটা এখনো হাড্ডির মতো শক্ত হয়ে রয়েছে, যে অ্যাপেন্ডিসাইটের যে ইটা ব্রাস্ট হয় ওটা। তো তারপরে আমাকে সবাই বলে যে এখন বসে থাকো না, এখন মামলা দাও, এখন মামলা ছাড়া তোমার সামনে আর কোনো ওয়ে নেই। ও অমানুষ হয়ে গেছে, নরপোষ হয়ে গেছে, পিচাস হয়ে গেছে, এলাকার প্রতিটা মানুষ বলে। তো তারপরে আমি যাই মামলা দিতে। মামলা দেওয়ার পর ও কিছুদিন পর আমার কাছে একটা ডিভোর্স লেটার উঠায় দেয়। ওইখানে কোনো টাকা পয়সা কিছু না। এর মাঝে আবার ও চলে যাওয়ার আগে আমার কাছ থেকে 7,63,000 টাকা নিচ্ছে। 5 লাখ টাকা আমি দিই ক্যাশ ওরে, ওই যে চেকের মাধ্যমে, আর 1,63,000 দেই উইদাউট প্রমাণ ছাড়া। এই টাকাটা আপনি কোত্থেকে এনেছেন? এই টাকাটা আসলে ভাইয়া আমি আমার সম্পত্তি আমার বাবার বাড়ি থেকে এনে দিই। টোটালটাই আমার বাবার বাড়ি থেকে এনে দিই।
তারপরে কি করলো, এই টাকাটা দেওয়ার পরে এই তুই যখন চলে যাবি, ওর ভিতরে যখন এত নোংরামি ছিল, তো কেন এটা আমার টাকাটা নিয়ে আমাকে নিঃস্ব করে দিয়ে গেল। আজকে এই টাকাটা থাকলো তো আজকে আমার বাবার বাড়ি থেকে আমাকে একটা অ্যামাউন্ট দিলে আমি বসে বসে খেতে পারতাম, যে প্রতি মাসে তুই 20,000 টাকা করে নিয়ে যাবি, তোর ছেলে নিয়ে চলবি বা ছেলেকে পড়াশোনা করাবি। আমার ছেলে ইংলিশ ভার্সনে পড়ে, আমার ছেলে পিছনে অনেক খরচ। এই যে টোটাল আপনার এই যে ক্লাস 8-এ 63,000 টাকা টোটালি আমি ম্যানেজ করে দিচ্ছি। ওর বাবার কাছে যে বলছে, পাপা 63,000 টাকা হয়েছে, স্কুলে টাকা দাও। পরে বলে আমার কাছে এখন টাকা নেই। তাহলে আমি এখন কি করবো পাপা? তাহলে পরীক্ষা দিস না। তো ছেলে তো জানে যে আমার মা তো সব রেডি করে রাখছে, এটা তো জাস্ট একটা ফর্মালিটিস। তাহলে পরীক্ষা দিস না। ছেলে এটাই বলে, আমাকে 500 টাকা হাতে ধরা দিয়ে বলতো যে ঠিক আছে এটা দিয়ে তুই পরীক্ষা দে। এই যে একই বিল্ডিং এ থাকি, কিন্তু আমি থাকি 3 তলায়, ওরা থাকে 7 তলায়। একই বিল্ডিং এ থাকে? জি, একই বিল্ডিং এ থাকি। ও কুরবানি দেয়, কুরবানি ঈদের মধ্যে ছেলেকে তো জিজ্ঞেস করে না একটা টুকরা গরুর মাংস ও 3 তলায় দিয়ে তারপরে যায় না। আর মানুষ জিজ্ঞেস করলে কি সব দেই, ওদের বাড়িতে বলে সব, বাইরে বলে সব দেই। আমি প্রতি মাসে 50,000 টাকা করে দিই। আপনি আমার ছেলেকে এর সাথে কথা বলে দেখেন, ও একটা টাকা ছেলের দেয় কিনা। ছেলে আরো বলে কি জানেন, ছেলে নাকি ওরে পাপ্পা বলে ডাকলে ওর মাইন্ডে লাগে। মানে ওই মহিলা আরেকটা মহিলার সাথে বলতেছে, ওই মহিলা আবার এসে বলতেছে যাই ছেলের পাঠাও কেন। আমি কেন? বলে ছেলে তো যায় পাপ্পা বলে ডাকলে ওর বাবার মাইন্ডে লাগে, ইগোতে লাগে। এইটা নাকি যায় আবার ওই যে ওই মহিলা বলতেছে যে আমার হাজবেন্ড তো যায় না, ছেলে এসে পাপ্পা বলে ডাকে। আমার হাজবেন্ড কি ঠিকই তো, মহিলার কথা তো আমি তখনই মানে প্রায়োরিটি দিছি যখন দেখছি আমার ছেলেকে একটা ফোন করে না, আমার ছেলের একটা খোঁজ খবর নেয় না, তখনই আমি মহিলার কথার প্রাধান্য দিছি যে কথা তো ঠিকই বলছে, একটা কথা তো ভুল না। আমার ছেলেকে তো কোনো খবরই নিচ্ছে না, আর আমার ছেলে যা উল্টা ডাকলে নাকি ওর মাইন্ডে লাগে পাপা বলে ডাকলে। তো ছেলে বলছে আমি কাকে পাপা বলে ডাকবো? আমি বলছি বাবা, কারণ একটা কথা স্বীকার করতে হবে, ছেলে খুব আদর করছে, খুব। যখন ছেলের বয়স 5 থেকে 6 বছর তখন আমরা চিটাগাং যাই, আমার হাতটা ধরে রাখছে, তুমি পানিতে নামবা না, তুমি পানিতে নামলে ছেলেও নামে। আমি বলছি সাগরে আসবো, কিন্তু সাগরে নামবো না তা তো হয় না চেষ্টা ভাব। আমি আবার পানি দেখে খুব এক্সাইটেড। বলছে তুমি নামলে ছেলে নামে, তোমার মতো ছেলে হয়েছে। বলে কি আসো আমি তোমার আর শ্রেষ্ঠ নিয়ে নামি, এই কথা বলে না এতটুকু পানির মধ্যে দাঁড়ায় থাকতো। আমি বলি কি ধর এটা কি মজা লাগে নাকি? আমি হাত ছেড়ে পানিতে দৌড় দিতাম। তো এরকম করতে অনেক ভালোবাসছে। যখন আপনার নীলাচলে গেলাম, মাইলকে মাইল ছেলেকে কুলে নিয়ে হাসছে ঘেমি। তো আমি বলতাম কি শ্রেষ্ঠের বাপ তুমি কি পাগল, তুমি তো এখন স্ট্রোক করবা, তুমি ছেলেকে এভাবে কুলে নিয়ে রাখছো, একটু নামাও। তাহলে তুমি কুলে নাও। পরে আমি দিকে আর পারি না, বেচারার লগে এত গরম, সে কুলে কুলে নিয়ে নিয়ে ঘুরতেছে। আমি আচ্ছা ঠিক আছে দাও, এই কথা বলে আমি কুলে নিয়ে 2 মিনিট পর নামাইতাম। আমি নামাই দেওয়ার সাথে সাথে আমি নিচেও মনে হচ্ছিল দাঁড়াতে পারতো না, আবার ঠাস করে কুলে নিয়ে ফেলতো। কারণ তুমি তো চালাকি করো, চিটারি করো, ছেলেকে দিয়ে হাঁটাইবা না, আমার ছেলের দিয়ে তুমি হাঁটাইবা। এত আদর করছে, এত ভালোবাসছে। প্রতিদিন মানে সিপি, প্রতিদিন পিৎজা বার্গার, পিৎজা বার্গার। এখন আপনার ছেলের সাথে তার মানে তার বাবার সম্পর্ক নেই? না, টোটালি নেই। মানে আমার ছেলেকে দেখলে ওর, আপনারা ওই যে বাড়িতে থাকেন, মানে ওখানে আপনার ওই একই বাড়িতে থাকার কারণ কি? মানে আপনি কেন ওখানেই আছেন? আমি তো এই ফ্ল্যাট তো বাচ্চার বাবার। আচ্ছা, এই ফ্ল্যাট তো ফার্স্ট যখন বিল্ডিংটা অ্যাপার্টমেন্ট তৈরি হয় তখন বাচ্চার বাবা, মানে আমরা উঠি, আমি আমার মতো করে সাজাই নিচ্ছি। তারপরে কিনে 7 ফ্লোর ফ্ল্যাটটা, 7 ফ্লোর ফ্ল্যাট আমার হাত দিয়ে সবকিছু করা, আমার সিগনেচারে এই ফ্ল্যাটটা হয়। আচ্ছা যাই হোক, পরে ওই ভদ্রলোক ওই মহিলাকে নিয়ে ওই 7 তলায় উঠে। আচ্ছা, আর এখন যে ফ্ল্যাটটাতে আছেন এই ফ্ল্যাটটা কার নামে? এটা ওনার নামে। এটা ওনার নামে। এই ফ্ল্যাট থেকে বেরোনোর জন্য বারবার করে ছেলেকে বলে, আমাকে তো এখন কথাই বলে না, 2 বছর ধরে আমাদের কোনো কথাবার্তা হয় না। ছেলেকে বলে তোরা ফ্ল্যাট থেকে বেরো যা, ফ্ল্যাট এটা করবো এটা করবো। তো ছেলে বলে কি ঠিক আছে, যেটা করার তুমি করো, সমস্যা নাই, তুমি করো। তুমি যখন আমাকে বের করে দিবা আমার মা চলে যাবে, কিন্তু আমি কোথায় যাব? আমি দরজার সামনে বিছানা করে থাকবো। বিক্রি করে দিবো, দাও বিক্রি করে, আমি দরজার সামনে বিছানা করে থাকবো, দেখি আমাকে কে সরায়। আমার মা আমার সাথে থাকবে না ঠিক আছে, কিন্তু আমি কোথায় যাব? আমি তো এখানেই থাকবো। এই আসলে মানুষ কিছু কিছু সময় তার চারিত্রিক কারণে অমানুষ হতে, মানে মানুষের মতো দেখতে, বাট
একটা সময় সে অমানুষ হয়ে যায়, হয়তো তখনও তাকে দেখতে মানুষের মতোই লাগে, দুটো চোখ দুটো হাত সবই থাকে মানুষের মতো। মুক্তাররা হচ্ছেন ঠিক সেই পর্যায়ের মানুষ যারা তাদের জীবনে চারিত্রিক যত রকমের বাজে বিষয়গুলো আছে সেগুলোকে নিয়ে আসেন জীবনে, এবং একটা পর্যায়ে ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে যান অন্ধকার ভবিষ্যৎ। এবং এই ধরনের বাবাদেরকে আমরা জানাই ধিক্কার, বারবার জানাই ধিক্কার। তোমাদের বাবা হওয়ার যোগ্যতা নেই, তোমরা পৃথিবীতে সন্তানদেরকে নিয়ে আসার যে যোগ্যতা সেটা তোমাদের নেই। এবং আমি এরকম শুধু একটা মুক্তার নয়, অনেক মুক্তার রয়েছে যারা তোমরা আমাকে শুনছো, তোমরা জানো না যে তোমরা ভাবছো তোমরা এই পৃথিবীতে লাভবান, কিন্তু আমি তো বলি যে তোমাদেরকেই মানুষ ধিক্কার দেয় প্রতিনিয়ত। হয়তো এই ধিক্কারের পরিমাণ এতই বেশি যে তুমি কল্পনাও করতে পারবে না যে তোমাদের প্রতি মানুষের কি পরিমাণ ঘৃণা। আজকে যারা গল্পটা শুনেছে তাদের প্রত্যেকের যে রকমের ভাষা আমি দেখেছি, এই যে মুক্তার সাহেবকে নিয়ে যারা যে ধরনের কথা বলছেন, যারা যে ধরনের কথা লিখছেন, এগুলো যদি এই মানুষটা দেখতেন, হয়তো তিনি, আমার মনে হয়, কোনো সুস্থ মানুষ টিকে থাকতে পারতেন না। যদি একবার হলেও ভাবতেন আমি কি করেছি। বাট এই ধরনের ভাবশক্তি বা এই ধরনের ভাবনা এই শ্রেণীর মানুষের কখনো আসে না, কারণ তারা ধরেই নেয় যে তারা যেটা করছে এটাই স্বাভাবিক। বাট এটা স্বাভাবিক নয়, আপনারা অস্বাভাবিক, কিন্তু পৃথিবীতে স্বাভাবিক। কিছু অস্বাভাবিক মানুষের জন্য পৃথিবীর নিয়ম পাল্টাতে পারে না। কোনো বাবা এমন হতে পারে না, কোনো মানুষ এমন হতে পারে না। এই মানুষরূপী অমানুষগুলোর জন্যই আমাদের এই আয়োজন প্রাণ লাভ স্টোরি। আজকে যারা আমার এই লাভ স্টোরিটা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। শেষ সময় একটা অনুরোধ করবো, আপনার লাইফটা একটু শেয়ার করে দিয়ে তারপরে ঘুমায়েন, কারণ আপনি হয়তো দেখছেন কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে অনেক ফ্রেন্ড আছে যারা দেখতে পারেন নাই। আজকের এই এপিসোডের একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ, যেগুলো হয়তো অনেক কথা এখানে বলা সম্ভব হয়নি, সেই কথাগুলো একটা ভিডিওতে রয়েছে, যেটা আপনারা পাবেন আগামীকালকে RJ উদয় অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আজকে লাইফটা শেষ হলে, এবং সেখানে রাতে ঘুম না এলে আর অনেক ভিডিও দেখতে পারবেন, যেগুলো অলরেডি আমি আপলোড করে রেখেছি আপনাদের সুবিধার্থে। গতকালকের ফুড চ্যালেঞ্জটাও অলরেডি সেখানে আপলোড হয়ে গেছে। সো RJ উদয় অফিসিয়াল এই চ্যানেলটা দিয়ে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন ইউটিউবে। মনে করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজায় রাখবেন। সেই সাথে জাগো এফএম এর যে আমাদের ইউটিউব চ্যানেল, যেখানে আমরা শুধু RJ উদয়ের এই প্রাণ লাভ স্টোরি নয়, সমস্ত অনুষ্ঠানগুলোকে আপনাদের জন্য সংরক্ষণ করি, YouTube/জাগো এফএম। আবারও বলছি, YouTube/জাগো এফএম। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল বাটনটা বাজায় রাখতে হবে, বিকজ আপনি অনেক কিছু মিস করে যাবেন আদারওয়াইজ। ইলোরা, একেবারে কথা বলতে বলতে আমরা শেষ পর্যায়ে চলে আসলাম। একটা প্রশ্ন শুধু আপনাকে বলি, আপনার জীবনের ভুল কোনটা? আপনার কি মনে হয় আজকে এসে জীবনের এই পর্যায়ে কি মনে হচ্ছে? এই যে আপনি জীবনে এত কিছু ঘটে গেল, কোথায় ভুলটা করেছেন? সেদিন কেন গেলাম না? আমি ওকে বিয়ে করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তারপর সেকেন্ড ভুল, আমার আব্বুর হাতটা ধরে আমি কেন গেলাম না? আমার মাথার উপরে বড় একটা আকাশ তো আমাকে এসে আমার হাতটা ধরে ইনভাইট করছিল যাওয়ার জন্য। আমি কেন তাকে সেদিন খালি হাতে ফিরে দিলাম? সে তো সন্তানের যন্ত্রণায় কাতরাইছে। আজকে আমি আমার সন্তানের যন্ত্রণায় কাতরাই। আমার ছেলেকে আমি আজকে আমার ছেলের সবকিছু, আমার এতটুকু বাচ্চা আমার জন্য আসার সময় 2টা ফুচকা নিয়ে আসে, একটু আচার নিয়ে আসে, একটু ম্যাঙ্গো বার নিয়ে আসে, একটা না একটা কিছু আনে। আমার তখন অনর্গল চোখটা পানি পড়ে যে এটি কি কি হইতেছে আমার সাথে। এত আঘাতের মধ্যে এই সুখটা আমি জাস্ট নিতে পারতেছি না। আমার খুব কষ্ট হইতেছে মেনে নিতে। এতটুকু বাচ্চা তার দায়িত্ব পালন করতেছে, আমার কাছ থেকে টাকা নিয়ে সে খালি হাতে ঘরে ফিরতেছে না। আর যার নাকি পুরো দায়িত্বটা ছিল, সেই সবকিছু ছেড়ে দিয়ে চলে গেছে।